ঘুম থেকে উঠতেই মিথিলা খেয়াল করলো আপুর সামনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছে। সকালবেলা এক প্রকার রাগ নিয়ে কলেজে যায়নি মিথিলা। মেয়েটা ঘুম থেকে উঠে যখন দেখেছে ভাইয়া আর আব্বু বাসা থেকে বেরিয়ে গেছে, তখনই ভেবেছিল আজকে যে ওর বার্থডে সেটা বোধহয় ওরা ভুলেই গেছে। তারপর আবার মিথিলা ভেবেছিল ঘুম থেকে উঠতে লেট করেছে, তাই হয়তো কেউ আর ওকে ডাকেনি। সেজন্য রাগ করে এক প্রকার কলেজে না গিয়ে দুপুরে রুমে এসে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু লাঞ্চের সময় যে আব্বু এসে ওকে ডেকে তুলবে ভাবেনি। আব্বুর ডাকে ঘুম ভাঙতে মেয়েটা উঠে বসে, তারপর বিরক্ত নিয়ে চোখটা ডলতে ডলতে বলল, কি হয়েছে, ডাকতেছো কেন? হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। আব্বুর কথাতে মিথিলা একটু খুশি হলো, আবার পরক্ষণে মনে হলো কাল রাত 12টার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত 12 ঘন্টা প্রায় কেটে গেছে, এখন এসেছে ওর বার্থডের কথা বলতে। তাই বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলল, কাল থেকে এই অবধি 12-13 ঘন্টা পার হয়ে গেছে, আর একটু পরে গিয়ে বললেই তো হতো। ভাগ্যিস মনে রেখেছো, আমি তো ভাবলাম ভুলেই মেরে দিয়েছো সবাই। না মামুনি, আমি ভুলে যাইনি। ভেবেছিলাম আজকে মিটিংটা শেষ করে এসে তোমাকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরোবে। সেখানে লাঞ্চের একটা ব্যবস্থা করেছি। এখন ওঠো, যাও ফ্রেশ হয়ে নাও আর রেডি হয়ে নাও, আমরা এখনই বেরোবো। মিথিলা খানিকটা অবাক হলেও আব্বুকে জড়িয়ে ধরল। ভদ্রলোক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই, মেয়েকে আবার তাড়া দিতেই মিথিলা তাড়াহুড়ো করে রেডি হলো। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আব্বু আম্মুর সাথে বেরোলো। অবশ্য বড় ভাইয়ের আজকে একটা ক্লাস টেস্ট আছে বলে সে আসতে পারেনি। ওরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলো। একদম ভিতরের দিকে একটা কেবিন বুক করেছে, সেখানে গিয়ে বসে তারপর খাবার দাবারগুলো আসতেই খেতে আরম্ভ করলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতি জন্মদিনে আবু মিথিলাকে কোনো না কোনো গিফট দিলেও এই বার্থডেতে কোনো প্রকার গিফট দিল না। তার বদলে বলতে লাগলো, দেখতে দেখতে আমার সেই ছোট্ট প্রিন্সেসটা আজকের 18 বছরে পা রাখলো। আমার মামুনি যা চাই বার্থডে গিফট হিসাবে সেটা আমাকে যেন মুখে বলে দেই। প্রতি বছর আমি পছন্দ করে আনি, কিন্তু আমি আজকে চেয়েছিলাম সে আমার কাছে বড় কিছু চাক। তুমি নিজের মনের মতো যেটা চাইবে সেটাই দিব। তাই আজকে আর কোনো গিফট আমার পছন্দ আনিনি। এখন বলো তুমি কি চাও প্রিন্সেস? মিথিলা আব্বুর কথাতে অবাক হলো। তাই কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলো, আব্বু যেহেতু বলছে আর নিজে থেকে যেহেতু বলছে আজকে বড় কিছু চাইতে, তাহলে হয়তো এখন এমন কোনো অন্যায় আবদার করে ফেলে, তারপরও আব্বু রাগ করবে না। বিষয়টা ভেবে মিথিলা কিছুক্ষণ কথাগুলো ভেবে নিজের মধ্যে সাজিয়ে নিতে লাগলো। এরই মাঝখানে মিথিলার আম্মু বলতে লাগলো, কি হলো মামুনি, বলো আব্বুকে তোমার কি চাই? নামে আসলে আব্বু যেটা বলেছিল সেইটা যদি চাই, সত্যি কি আব্বু আমাকে দেবে? হ্যাঁ মামুনি, তুমি যেটা চাও সেটাই হবে। তার জন্য নির্ভয়ে বলতে হবে, কোনো ভয় কিংবা ভীতি নিয়ে আমাকে বলবে না। আমি তোমাদের সারা জীবন অনেক স্বাধীনতা দিয়েছি, তাই এখন চাইছি না সেটাতে হস্তক্ষেপ করতে। যেটা চাও সেটা সরাসরি বলো আমায়। মিথিলা আরও সময় নেওয়ার জন্য কিছুক্ষণ চুপ রইল, তারপর চোখ জোড়া বন্ধ করে নিল আর একটা স্পুন খুব শক্ত করে ডান হাতে চেপে ধরে বলতে লাগলো, আব্বু, আমি জীবনে অনেক কিছুই চেয়েছি, অনেক কিছুই পেয়েছি, কিন্তু এটা আমার ব্যক্তিগত লাইফের জন্য একান্তভাবেই প্রয়োজন। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম, তখন ভেবেছিলাম যে কথাটা তোমাদের খুব শীঘ্রই বলবো। আর আজকে যখন তুমি চাইছো আমি আমার জীবনের একান্ত ব্যক্তিগত এমন কিছু চাই যেটা তুমি আমাকে দিবে, আর আমি তাতে অনেক বেশি খুশি হব, যেটা জীবনের সবচেয়ে বড় পাওয়া থাকবে সেটা। আমি ভেবেছিলাম আরও কিছুদিন পরে সেটা বলবো, কিন্তু এই মুহূর্তে না বললে আমার হয়ে যাচ্ছে, যদি ভুলভাল কিছু একটা হয়ে যায়, যদি আমি তা হারিয়ে ফেলি, তাই না বলে থাকতেও পারছি না। আব্বু, আমি কাউকে ভালোবাসি আর তাকেই নিজের জীবন সঙ্গী হিসেবে চাই। আমি জানি আমি যেটা বলছি সেটা দেওয়াটা খুবই কঠিন, তারপরেও তুমি চেষ্টা করলে পারবে। আমি জানি তুমি তোমার প্রিন্সেসের জন্য এই কষ্টটুকু করবে আব্বু। আব্বু আম্মু থেকে কোনো প্রকার রেসপন্স না পেয়ে মিথিলা একটু বাদেই চোখ জোড়া খুলে দেখলো আব্বু আম্মু চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। তারপর ঠিক করে দুজন হেসে ফেলতেই তখন মিথিলা একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে থেকে গ্লাসের পানিটুকু ঢকঢক করে খেয়ে নিল। মেয়েটা ভয় পেয়েছে ভেবেই আব্বু আম্মুর হাতের উপর হাত রেখে বলতে লাগলো, ভয়ের কোনো কারণ নেই। ছেলেটা যদি ভালো হয় অবশ্যই তোমার সাথে তার বিয়ে হবে, কিন্তু তার জন্য আগে আমাকে বলো ছেলেটা কে?
মিথিলা আবারও চিন্তায় পড়ে গেল। ছেলের নামটা যদি বলে তাহলে হয়তো আপু রেগে যেতে পারে। মিথিলা যা ভাবছে যদি তার উল্টোটা হয়, যদি ছেলেটার নামটা শোনার পর আপু খুশি হয়, সেটা ভেবে মেয়েটা বলতে লাগলো। আমি যে ছেলেকে পছন্দ করি বলতে পারো ওকে অনেক ভালোবাসি। আসলে সেটা তোমার বন্ধুর ছেলে ঈশান আব্বু। আব্বু আম্মুর দিকে তাকিয়ে মিথিলা আবারও চোখ জোড়া বন্ধ করে নিল। আব্বু আম্মুর রিয়াকশন দেখার আগেই চোখ জোড়া বন্ধ করে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো মেয়েটা। আরাফ সাহেব কিছুক্ষণ চুপ করে রইল। মিনিট 5 পরেই যখন মিথিলা আবারও চোখ খুললো, খেয়াল করলো আব্বু আম্মু আগের মতোই স্তব্ধ হয়ে রয়েছে। তবে এবার আর ওর দিকে তাকিয়ে নেই, কিছু একটা ভাবছে। আব্বু, আম্মু, আমি জানি ঈশান ভাইয়া আর আমার মাঝে বয়সের অনেক ডিফারেন্স, কিন্তু আমি ওনাকে কিভাবে ভালোবেসে ফেলেছি, কিভাবে ওনার প্রতি আমার আবেগ অনুভূতি সৃষ্টি হয়েছে জানি না। তবে আমি যখন বুঝতে পেরেছি তখন থেকেই দূরে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারিনি জানো। ঈশান ভাইয়াকে এই অবধি কখনো বলতে পারিনি তাকে ভালোবাসি। আব্বু, আমি চেয়েছিলাম আগে ঈশান ভাইয়া সবটা বলতে, তারপর তোমাকে জানাতে, কিন্তু ভাবতে পারিনি। আব্বু, তুমি এসব কিছু মানবে না। সরি আব্বু, আমি জানি আমার এই অন্যায়, এটা একটা অন্যায় আবদার। ঈশান ভাইয়ের সাথে আমার অনেক বেশি দূরত্ব, যদিও আমাদের পারিবারিকভাবে সম্পর্ক আছে, তারপরেও ওনার সাথে আমার বয়সের গ্যাপটা অনেক বেশি, প্রায় 10 বছরের। আমি জানি এটা কখনো সম্ভব না, তুমি হয়তো তাকে পছন্দও করো না, কিন্তু সে সব সময় আমার প্রতি খেয়াল রাখে, সব সময় এমনভাবে আমাকে গাইড করে যে মনে হয় তিনি আমার খুব কাছের। প্রথম প্রথম বিরক্ত লাগলেও পরবর্তীতে যখন বারণ করেছিলাম আমার সাথে এরকম কিছু না করতে, তখন থেকেই ঈশান ভাইয়া আমার থেকে দূরে সরে গিয়েছিল। তারপরে ওনার অবহেলাটা আমি সহ্য করতে পারিনি, এই ইগনোরটা আমি মেনে নিতে পারিনি। তারপর বান্ধবীরা আমার মন খারাপ দেখে বিষয়টা জিজ্ঞেস করলে ওদের বলি, তখন ওরাই বলেছে আমি ঈশান ভাইয়াকে ভালোবাসি। বারবার যখন এটা নিয়ে ভাবছিলাম তখন আমারও মনে হয়েছে ভালোবাসা না থাকলে একটা মানুষের প্রতি এত দুর্বলতা আসে না আব্বু। মিথিলা আপু কোনো কথা বলল না। এবার আম্মু বলতে লাগলো, তুমি কিভাবে এত নিজের থেকে বয়সে বড় একটা ছেলেকে ভালোবাসতে পারলে? আর ওটা তোমার আব্বুর বন্ধুর ছেলে, সে তোমার ভাইয়ার বয়সী, আর তুমি কি না? সরি আম্মু, আমি বুঝতে পারিনি তোমরা এতটা রেগে যাবে। ঠিক আছে, আমি আর এসব নিয়ে কখনো ভাববো না, তোমরা যা বলবে সেটাই হবে। আমি আর ওই ছেলের সাথে কখনো দেখাও করবো না। ওরা যখন বাসায় আসবে আমি দূরে সরে থাকবো। তারপরে তোমরা রাগ করো না প্লিজ। আমি ভাবতে পারিনি যে তোমরা এত বেশি রেগে যাবে। মিথিলার আপু ওকে খেতে বললে মিথিলা কান্নার মাঝেও খেতে লাগলো। আবু মেয়ের হাতের উপর হাত রেখে ইশারায় কাঁদতে বারণ করতেই মিথিলা খেয়ে নিল। সপ্তাহখানেক পরের ঘটনা। সেদিন আরাফ সাহেব তার বন্ধুর অফিসে এসে হাজির। অবশ্য বন্ধু কাজের চাপের জন্য বন্ধুর সাথে দেখা করতে পারে না। তবে আজকে যখন বন্ধুর অফিসে এসে উপস্থিত হয়েছে তখন বন্ধুকে বুকে জড়িয়ে ধরলেন, হাত ধরে টেনে ক্যান্টিনে বসালেন আর গল্প করার জন্য 2 কাপ কফির অর্ডার দিলেন। বললেন আজ দুপুরের সব কাজকর্ম বন্ধ, তার বন্ধু এসেছে, একমাত্র বেস্ট ফ্রেন্ড এসেছে, তার সাথে সময় কাটাবে। কিন্তু ভদ্রলোকের মন খারাপ দেখেই আফজাল সাহেব জিজ্ঞেস করলেন, বন্ধু, তোমার এরকম অবস্থা দেখে তো আমার কেমন সন্দেহ লাগছে। নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে আমাকে বলো, এরকম মন খারাপ করে আছো কেন? যদি কিছু হয়ে থাকে, যদি কিছুর প্রয়োজন হয় কিংবা কোনো সমস্যা হয়, অবশ্যই নির্দ্বিধায় আমাকে বলতে পারো। কিন্তু আমি জানি আমার বন্ধুর কখনো আমাকে প্রয়োজন হয় না, আর আমাকে সেটা বলেও না। যদি বাই চান্স কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো। এরকম মুখ গোমড়া করে থাকলে আমারও যে খারাপ লাগে বন্ধু। আরাফ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর বন্ধুর হাতের উপর হাত রেখে একটু চুপ করে বসে থেকে বলতে লাগলেন, আসলে বন্ধু, আমি তোমার কাছে আজকে কিছু চাইতে এসেছি। আমি জানি তুমি বারণ করবে না, তারপর আমার আবদারটা হয়তো তোমার অনেক বেশি অবাস্তব লাগতে পারে। আমি কি করব বলো? আমি যে মেয়ের কথা চিন্তা করে তোমার কাছে আসতেই বাধ্য হয়েছি। আমি ভাবতে পারিনি যে মেয়ে এরকম একটা আবদার করে বসবে। তারপর অনেক চিন্তা করে দেখলাম যে এটা আমাদের জন্যই শ্রেয়। এই চিন্তা ভাবনা যদি আমরা করি কিংবা আমাদের যদি মানতে সুবিধা হয়, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে আমাদের সম্পর্কটাও আরও মজবুত করতে পারবো। আমরা চলে যাওয়ার পরও আমাদের ছেলে মেয়েদের মাঝে সম্পর্ক অটুট থাকবে। তুমি কি বলতে চাইছো সেটা সরাসরি বলো বন্ধু। এত আমতা আমতা করার কিচ্ছু নেই। তাছাড়া আমার কাছে
কিছু আবদার করবে কিংবা কিছু বলবে, তার যেন এত ভয় পাওয়ারও কিছু দেখছি না আমি। মিথিলার আব্বু অর্থাৎ আরাফ সাহেব এবার কিছুটা আশ্বস্ত হলো। উনি কিছুক্ষণ যাবৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর একটা সময় মেয়ের বলা কথাগুলোই বললেন। সব শোনার পর ঈশানের আব্বু চুপ করে আছে দেখে আরাফ সাহেব তার বন্ধু থেকে কোনো প্রকার রেসপন্স না পেয়ে উনি বলতে লাগলেন, আমি জানি আর তুমি এটা নিয়ে কি ভাবছো, তবে আমি আমার মেয়ের কথা ভেবেই চিন্তা করে এসেছি। আমি জানি না তুমি কি সিদ্ধান্ত নেবে, তবে মেয়ের কথাতে আমিও একমত। আমি অনেক ভেবে দেখেছি যে এটা করলেই হয়তো ভালো হবে। দুই পরিবারের মানুষগুলো একসাথে থাকবে, আর আমরা চলে যাওয়ার পর ওদের মাঝে একটা আত্মীয়তা থাকবে। তাদের পরিবারের দুটো একসাথে বেঁধে রাখা যাবে। মিথিলার আব্বুর কথাতে ঈশানের আব্বু কিছুক্ষণ ধরে চুপ করে থেকে কফির মগে চুমুক দিয়ে বললেন, ঠিক আছে, আমি আমার ছেলের সাথে কথা বলে দেখব। তবে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুমি যে আবদারটা করেছো সেটা বিফলে যাবে না। আর তোমার সিদ্ধান্তেই আমি একমত হব, কিন্তু তার জন্য আমাকে কিছুদিন সময় দিতে হবে। দুই ভদ্রলোক কথা বলে বেরিয়ে গেলেন। আফজল সাহেব অফিসে আর কোনো সময় দিলেন না, বাসায় চলে আসলেন। বাসায় এসে স্ত্রীকে দেখলেন তিনি রান্নাঘরে ব্যস্ত। শায়লা বেগমকে দেখলেন তিনি রান্নাঘরে ব্যস্ত। শায়লা বেগমকে ডাকতেই তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে আসলেন। আফজাল সাহেব তারপর ছেলের কথা জিজ্ঞেস করতেই বললেন ছেলে রুমে আছে। আফজাল সাহেব ছেলেকে ডাকতে বলতেই শায়লা বেগম দৌড়ে চলে গেলেন তার ছেলের রুমে। গিয়ে দেখলেন ছেলে ফোন চালাতে ব্যস্ত। এবার আব্বুর কথাটা বলতেই সেও নিচে আসলো। ঈশান দেখলো আব্বু এখনও ফ্রেশ হয়নি। আব্বুকে কেমন এলোমেলো লাগছে দেখে ছেলে তাড়াহুড়ো করে এসে আব্বুর সামনে একটা সোফায় বসলো। তারপর কিছু বলতে যাবে তার আগেই আব্বু ওর দিকে তাকালো। আব্বু, তুমি নাকি আমাকে জরুরিভাবে ডেকেছো, কিছু বলবে? হ্যাঁ, ওই আর কি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর আমার সিদ্ধান্ত বললে ভুল হবে। আসলে সিদ্ধান্তটা আরাপ আর আমার দুজনেই, আর সিদ্ধান্তটা তোমাকে নিয়েই, তাই তোমাকে আগে জানানোর জন্য ডেকেছি। এখন তুমি যদি সিদ্ধান্তটা হ্যাঁ দাও তাহলে আমি অনেক খুশি হই, কিন্তু কিভাবে বলবো আমি খুঁজেই পাচ্ছি না, জানিও না। আব্বু কিছু বলতে চায় কিন্তু পারছে না। ঈশান আজকে প্রথমবার দেখছে আব্বু এমন সংকোচ বোধ করছে ওকে কিছু বলতে। আব্বু এমন কিছু বলতে চায় যার জন্য হয়তো তার সংকোচ করছে। ঈশান আব্বুকে অভয় দেওয়ার জন্য বলল, জীবনে কখনো তোমার কথা অবাধ্য হয়নি, আজও হব না। তুমি নিশ্চিন্তে বলতে পারো আব্বু, এত সংকোচ করার কিছুই নেই। আফজাল সাহেবও কিছুক্ষণ সময় নিলেন। তারপর হুটহাট করে যেটা বললেন সেটা শোনার পর ঈশান আব্বুর দিকে একদম চোখ বড় বড় করে তাকালো। আসলে আমি তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, আর বিয়েটা মিথিলার সাথে। আব্বুর মুখে এমন দ্বারা কথা শুনে ঈশান কিছু বলার অবস্থাতেই নেই। ছেলেটা ভাবতেও পারেনি আব্বু ওই পিচি মেয়েটার সাথে কিনা বিয়ে ঠিক করে দিবে, আর যার সাথে বিয়ে ঠিক করবে সে মেয়েটা এত হারে বজ্জাত যে ওকে জ্বালিয়ে মারবে। ঈশান কিছু বলতে পারছে না দেখে এবার আম্মুর পাশে বসলো। তারপর ছেলের হাতের উপর হাতটা রেখে বলতে লাগলেন, এ তো খুব ভালো কথা বলেছ। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা প্রস্তাবের আজকে বলবে। আসলে মিথিলা মেয়েটাকে আমারও অনেক বেশি পছন্দ, কিন্তু বয়সে ঈশানের থেকে অনেক ছোট, সেই জন্যই আমি কখনো কিছু বলতে পারিনি। তুমি যে আজকে হঠাৎ করে এরকম কথা বলবে আমি ভাবতেও পারিনি। আসলে আমি এই বিষয়টা নিয়ে বলিনি। মিথিলা ওর আব্বুকে বলেছে ওর নাকি ঈশানকে পছন্দ, সেই জন্য ওর আব্বুর কাছে চেয়েছে যদি কাউকে বিয়ে করে তাহলে ঈশানকেই করবে। আমিও ভাবতে পারিনি আরাপ এমন একটা সিদ্ধান্ত নিবে কিংবা মেয়ের কথাগুলো এসে আমাকে জানাবে। তারপর যখন শুনেছি তখন ওর কথাতে মনে হলো যে আমাকে দুই পরিবারের সম্পর্কটা আর আত্মীয়তাটা আরও জোরালো করতেই বিয়েটা হওয়া দরকার। মেয়ে হিসেবে মিথিলা যথেষ্ট ভালো, আর আমাদের বাসাতে মানানসই। ও এসে এখানে মানিয়ে নিতে পারবে। এখন তুমি কি বলো ঈশান? আব্বু আম্মুর পছন্দ আছে আর মিথিলাকে যে ছেলের বউ হিসেবে ভেবেই নিয়েছে ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারল। ছেলে কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আব্বু, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো সেটা বলো, আমার সিদ্ধান্ত জানা জরুরি নয়। সেটা কি কথা? তোমার জীবনের প্রশ্ন। আমি আরাপের কাছ থেকে সময় নিয়েছি, বলেছি তুমি যদি হ্যাঁ বলো তাহলে এই বিয়ের দিকে এগোবো।
তার মানে তুমি অর্ধেক কথা বলেই এসেছো। তাহলে আমি কি বলবো জানি না, তবে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে আব্বু। ঈশান কথাটা বলেই সেখান থেকে চলে গেল। আম্মু মুচকি হাসলো। আপু বুঝতে পারলো যে ছেলে কিছুটা রাজি আবার কিছুটা রাজি নয়। ভেবেছে হয়তো আপু আগেই সিদ্ধান্ত নিয়েছে, সেজন্যই এমন করে এড়িয়ে গেল ছেলে। তারপরও রাতে খাবার সময় আব্বু আবারও জিজ্ঞেস করলো, বলো কোনো চাপ নেই, যদি মত না থাকে তাহলে বারণ করে দিবেন তার বন্ধুকে। আর ঈশান ভাবলো আবু যদি তার বন্ধুকে বারণ করে দেয় তাহলে তাদের সম্পর্কটা ফিকে হয়ে যাবে, আর এ বাড়িতে ওদের আসা যাওয়াটা বন্ধ হবে। মিথিলা কখনোই এ বাড়িতে আর আসবে না। মেয়ে হিসেবে মিথিলা অত্যন্ত ভালো, তবে একটু বাচ্চা সুলভ। তবে ঈশান দুদিন যাবৎ ভেবে তারপর ওর আব্বুকে সিদ্ধান্ত জানিয়ে দিল ও বিয়েটা করবে, তবে খুব ধুমধাম সহিত নয়। মিথিলার সাথে ওর সম্পর্কের উন্নতি হতে সময় লাগবে সেটা ভেবেই আব্বু আম্মু সিদ্ধান্ত নিল যে বিয়ে হয়ে থাকবে। তারপর কিছুদিন বাদে না হয় যখন দুজনের মনে হবে এখন নিজেদের মধ্যে সম্পর্কটার উন্নতি হয়েছে, তখনই কোনো আয়োজন করা হবে। আর আব্বু এসব কথা মিথিলার আব্বুকে জানাতেই ভদ্রলোক অনেক খুশি হলেন। ঈশান বুঝতে পারেনি এত তাড়াতাড়ি দুজনের বিয়ের ব্যবস্থা করে ফেলবে, কারণ দুদিন বাদেই হঠাৎই সকালবেলা বলল যে আজকে ওদের বিয়ে। ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে তারপর নাকি বিয়ের কাজটা সম্পন্ন করবে। প্রথমে অবাক হলে পরবর্তীতে ভাবলো আজ বাদে কাল যেহেতু বিয়েটা করতেই হবে, আর আব্বুকে যেহেতু বলে দিয়েছে বিয়েতে রাজি, তাহলে আর দেরি করে লাভ কি। ঈশান সাধারণভাবেই আপুর কথাটা মেনে নিয়েই রেজিস্ট্রি অফিসে চলে গেল, আর সাথে কিছু বন্ধুদেরও ডেকে নিয়েছিল। সবাই সেখানে চলে এসেছে। ম্যারেজ রেজিস্ট্রি অফিসের ভিতর গিয়ে দেখলো বন্ধুরা সহ মেহেদি, অর্থাৎ যার বোনের সাথে ঈশানের বিয়ে, সে আগে থাকতেই ঈশানের বন্ধু, বাবার বন্ধু, সেই সূত্রে ওর সাথেই পরিচয়। আর তারপর থেকে একই সাথে চলাফেরা আর ফ্রেন্ডশিপটা সময়ের সাথে সাথে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা। মেহেদি এসে ঈশানকে জড়িয়ে ধরল, ঈশান ওকে এক হাতে আগলে নিল। ঈশান খেয়াল করলো মিথিলা একদম বউ সাজে বসে আছে। ঈশান এসে মেয়েটার পাশে বসতেই বিয়ের কাজটা সম্পন্ন হলো। সব কিছু আগে থাকতেই রেডি ছিল, তাই ঘণ্টাখানেকের মধ্যে সব কিছুই সম্পন্ন হলো। তারপর ওরা সেখান থেকে একটা রেস্টুরেন্টে গেল, কারণ সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সবাই মিলে রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর বিকেল বিকেল বাসায় চলে আসলো। আসার সময় অবশ্য মিথিলা একটুও কান্না করেনি। ওর ওরকম অদ্ভুত ধরনের আচরণে ঈশান অবাক হয়েছে। অবাক হবে নাই বা কেন, বিয়ের দিন মেয়েরা নাকি কান্নাকাটি করতে করতে শ্বশুর বাড়িতে আসে, সেখানে এই মেয়েটার আগ্রহটা বেশি ছিল ঈশানের সাথে আসার জন্য। ঈশান তেমন করে মেয়েটার দিকে তাকায়নি, শুধু খাবার সময় একটু মুখের ঘোমটা তুলেছিল। তবে কৃত্রিম সাজসজ্জা থেকে মেয়েটাকে মেকআপ ছাড়া অত্যন্ত সুন্দর দেখতে, স্নিগ্ধ লাগে, সেটা ঈশান খুব ভালো করেই জানে, কারণ এই মেয়েটা নারী নক্ষত্র চেনা। তবে কিভাবে চেনা, কেমন করে চেনা, সেটা খুব শীঘ্রই জানতে পারবেন। বাসায় আসার পর আম্মু বেশ ব্যস্ত হয়ে পড়লেন ছেলের বউকে ঘরে তোলার জন্য। তারপর অনেক সযত্নে ছেলের বউকে রুমে নিয়ে গেল। ঈশান রুমে এসে প্রচণ্ড পরিমাণে অবাক হলো, কারণ রুমটা বাসর ঘর করে সাজানো। এত সুন্দর করে কে সাজিয়েছে কে জানে, তবে ঈশান ভাবেনি হুটহাট করে বিয়েটা হবে, আর তাতেই ওদের জন্য এত সুন্দর করে বাসর ঘরটা সাজানো হবে। ঈশান আম্মুর কথাতে পিচি বউটাকে কোলে করে এনে বেডে বসিয়ে দিতেই আম্মু এসে নতুন বউয়ের সাথে গল্প জুড়ে দিল। আব্বু আম্মুর একমাত্র সন্তান ঈশান, তাই না চাইতেও অনেক পেয়েছে, সেজন্য ওদের কথা মানার চেষ্টা করে। হয়তো ঈশানের জন্য কোনো ভাই থাকলে তার সাথে মেয়েটার বিয়ের কথাটা বলতো, না হলে এই পিচি মেয়েকে কে বিয়ে করতে চাইবে। রাতে হালকা খাবার খেয়ে ঈশান রুমে আসলো। অবশ্য আব্বু আম্মু অনেক রিকোয়েস্ট করেছে যেন মেয়েটার সাথে রাগীভাবে কথা না বলে। অবশ্যই ঈশানের একটা অভ্যেস ছোটোবেলা থেকে খুব অল্পতেই রেগে যাওয়া, কিন্তু এই মেয়েটার সাথে তেমনভাবে কথা বলাটা সম্ভব না। হালকা ধমকেই কেঁদে ফেলে, বড় লোকের আদরের সন্তান কি না। ঈশান এবার ভাবতে ভাবতে রুমে এসে দরজা লাগিয়ে দিল। তারপর মেয়েটার দিকে এগিয়ে আসতেই মিথিলা বেড থেকে নেমে ওর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ঈশান ওকে ধরে ফেলল। তারপর আবারও বসিয়ে দিল বেডে। মিথিলা ভেবেছিল ঈশান ওকে বুকে জড়িয়ে নেবে, কিন্তু না, মেয়েটার ধারণাটা ভুল হলো। ঈশান ওকে বেডে বসিয়ে দিয়ে নিজেও কিছুটা দূরত্ব রেখেই বসলো। তারপর প্রশ্ন করলো, কেন বিয়ে করলি আমায়? ঈশানের এমন প্রশ্নে মিথিলা কিছুটা চমকে গেল। মেয়েটার আর চুপ করে থাকতে পারল না, বেশ খানিকটা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কেন শুনতে পাওনি? ভালোবাসি তোমাকে, তাই। তুই আমাকে ভালোবাসিস
সেটা আমি বুঝবো কি করে? আর কবে থেকে ভালোবাসিস? কবে থেকে ভালোবাসি জানি না, তবে অনেক বেশি ভালোবাসি। সেটা তুমি আমার সাথে থাকলেই বুঝতে পারবে। তোর এত কনফিডেন্স, তুই সারা জীবন আমার সাথে থাকতে পারবি ভাবছিস? তবে নয়তো কি হাজব্যান্ডের সাথে থাকবো না, তাহলে কার সাথে থাকবো? এত ভালোবেসে যাকে বিয়ে করেছি তার সাথে থাকবো না বলো? কিন্তু আমি তো খুব বদরাগী, খুব জেদি, আর সব সময় তোকে ধমকের উপর রাখি। তুই তো উঠতে ভালোবাসিস, আর আমি তোকে বন্দি করে রাখতে চাই। সব কিছুতেই তোকে বেঁধে রাখতে চাই, যেটা তোর পছন্দ না। এটা তোর নিজের মুখের কথা মিঠু। তাহলে সারা জীবন তুই এমন একটা বদরাগী মানুষের সাথে কাটাবি কী করে? মিথিলা মাথা নিচু করে ফেলল। এগুলো যে ওরই বলা কথা ছিল। গত 6 মাস আগে যখন ঈশানকে দেখেছিল, কলেজ থেকে বেরিয়ে রোজ বান্ধবীদের সাথে নানান জায়গায় যেত, কাউকে না বলেই কলেজ ব্যাংক করেই ঘুরতে যেত। এসব জানার পর ওকে রাগারাগি করেছিল ঈশান। মেয়েটাকে এসব বলাতে মেয়েটা প্রথমে কয়েকদিন বিরক্ত প্রকাশ না করলেও পরবর্তীতে বলেছিল, তুমি আমার আব্বুর বন্ধুর ছেলে, তাই বলে এমন নয় যে তুমি সবসময় আমাকে এরকম করে জোর জবরদস্তি করবে। তুমি একটা বদরাকি ছেলে, আমাকে সবসময় ঝাড়ের উপরেই রাখো। তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি এত রাগী কেন? একটু বুঝিয়ে বললেও তো হয়। তুমি এত নিয়মকানুনের মধ্যে মানুষকে বেঁধে রাখতে চাও কেন? সেদিনের পর থেকেই ঈশান আর মেয়েটার দেখা হলেও কখনো কথা বলেনি। ভেবেছে ও তো ঠিকই বলেছে, আব্বুর বন্ধুর মেয়ে এমন তো নয় যে ওর গার্লফ্রেন্ড। তাই তো ঈশান আর কখনো মিথিলাকে কোনো বিষয়ে বকাঝকা করেনি, কিংবা ওকে দেখা হলেও কথা বলেনি। মিথিলা তারপর থেকেই বুঝতে পেরেছে ওর সেদিনের বলা কথাগুলোতে ঈশান কষ্ট পেয়েছে, তাই হয়তো ছেলেটা আর কোনো কিছুই বলেনি। তারপর আস্তে আস্তে মিথিলাও বুঝতে পারলো যে ঈশানকে ভালোবাসে, আর বান্ধবীরাও বারবার যেটা বললো সেটাতেই মিথিলা বোঝা হয়ে গেছিল যে সত্যিকার অর্থেই ঈশানকে ভালোবাসে, না হলে এমন করে ওকে নিয়ে ভাবার কথা না। মিথিলা বারবার চেষ্টা করেছিল এই ঘটনার পর ঈশানের সাথে কথা বলার। তারপর যখন ঈশান ওকে ইগনোর করে, তখন কেঁদেছিল মেয়েটা, অনেক বেশিই কেঁদেছিল। তারপর এতগুলো দিন পার হওয়ার পর যে মেয়েটা নিজে থেকে বলবে ওকে ভালোবাসে আর আব্বু আমার কাছে বিয়ের কথা বলবে, সেটা ঈশান বুঝতে পারেনি। কিন্তু ঈশান ভেবেছে যে মেয়েটা ওর সাথে থাকতে পারবে না। আর রাগী যদি একটা ছেলের সাথে কি করে এরকম একটা নাজুক মেয়ে থাকবে? ঈশান মনের কথাটা চেপে রাখতে পারে, কখনো কাউকে প্রকাশ করে না, আর সেটা যেভাবেই হোক নিজের মধ্যেই রেখে দেয়। ঈশানের এরকম কথাতে মিথিলা চুপ করে রইল। তারপর একটা সময় দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আসলে সেই দিনের কথাগুলো আমি অমন করে বলতে চাইনি, বিশ্বাস করো। অবশ্যই কথাগুলো না বললে আমি বুঝতেই পারতাম না আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি। যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। দেখো, তুমি এখন থেকে ইচ্ছে মতো আমাকে নিজের নিয়ম কারণ রাখতে পারবে, সবসময় নিজের শাসনের মধ্যেই রাখতে পারবে। জোর করে ধরে বেঁধে রাখাটা আমি পছন্দ করি না। তোর যদি ইচ্ছে হয় তুই আমার নিয়ম কানুনগুলো মানবি, না হলে তোর ইচ্ছা মতো চলবি। কিন্তু আমি তো চাই তুমি আমাকে শাসন করো, আর এই শাসনের মধ্যেই যে আমার জন্য ভালোবাসা আছে সেটা আমি খুব ভালো করেই জানি। ঈশান কিছু বলল না। মিথিলাকে ফ্রেশ হয়ে আসলো। একটু বাদে মেয়েটাকে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলতে লাগলো, নিশ্চয়ই তোর অস্বস্তি ফিল হচ্ছে, শাড়িটা সেরায়। আমি শাড়ি পরতে জানি না তো। ওয়ার্ডরোবে দেখ, তোর জন্য 3 পিস রাখা আছে। মিথিলা হলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফ্রেশ হয়ে আসলো। দেখলো ঈশান এক সাইডে শুয়ে আছে, মাঝখানে আবার একটা কোল বালিশ। অবাক হলো মিথিলা। তারপর বেডে এসে শুয়ে কোল বালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে ঈশানের অনেকটা কাছে চলে আসলো। এবার ঈশান বলতে লাগলো, এত কাছে চলে আসিস কেন? বিয়ে করেছি কি বরের থেকে দূরে থাকার জন্য? আমি তোমার বুকেই ঘুমাবো। কিন্তু আমি তোর গায়ের উপর হাত পা তুলে দিলে শেষে তোর খারাপ লাগবে। বইয়ের উপরে গায়ে হাত পা তুলে দিলে তাতে খারাপ কেন লাগবে? আমি তো চাই তুমি আমাকে জড়িয়ে ধরেই ঘুমাও। তারপর ঘুমের মধ্যে উল্টাপাল্টা কিছু করে ফেললে তোর খারাপ লাগবে। আর আমি এখন এগুলোর জন্য প্রস্তুত নই মিথিলা, আমার সময় লাগবে। সময় লাগলে নাও, কিন্তু আমি তোমার বুকেই ঘুমাবো। মিথিলা কথাগুলো বলেই ঈশানের একদম বুকের সাথে মিশে গেল। আর তাতেই যেন ঈশানের অবস্থা খারাপ হয়ে গেল, কারণ মেয়েটার ওই গরম নিঃশ্বাস ওর বুকে আছড়ে পড়ছে। ঈশানের মনে হচ্ছে যে এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। মেয়েটা এত দুষ্ট কেন? বারবার বুকের মধ্যে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অন্যদিকে মিথিলার নিঃশ্বাস নেওয়াটাই দায়ী হয়ে যাচ্ছে ছেলেটার এরকম
ছেলেটার এরকম এতটা কাছে আসতে কখনো ভাবতেও পারেনি। এই তো লজ্জা পেত ওর সাথে কথা বলতেই, কেমন যেন সংকোচ বোধ করতো। আর আজকে কিনা সেই ছেলেটার এতটা কাছে এসেছে। যাই হোক, রাতটা কোনো রকমে কাটালো। পরদিন সকালে উঠে মিথিলা গোসল সেরে ফেলেছে, কিন্তু শাড়িটা ঠিকঠাক করতে পারছে না। ঈশান ঘুম থেকে উঠে যখন বসে রইল তখন বুঝতে পারল কেউ একজন ওয়াশরুমে আছে। মিথিলা একা একাই বিড়বিড় করছে, ঈশান সেটা টের পেল। তারপর যখন মনে হলো মিথিলা পাশেই ছিল, তাহলে কোথায় গেল? কয়েকবার ডাকার পর যখন মেয়েটা বের হলো না, তখন ঈশান খানিকটা বিরক্তি নিয়েই বলল, কি হয়েছিল তোর? এতক্ষণ যাবৎ ওয়াশরুমে কি করছিস? এখনই বের হ। শাড়িটা পরতে পারছি না, কি করব এখন? তোকে শাড়ি পরতে কে বলেছিল? আমি কি কাল রাতে বলেছিলাম? বলিনি তো। তাহলে জোর করে শাড়ি পরার কি দরকার? আর শোন, তুই দরজাটা খোল, আমি তোকে 3 পিস দিচ্ছি, সেটা পরে নে। বিয়ের প্রথম দিন সকালেই যদি শাড়ি পরতে না পারি সবাই কি ভাববে বলো তো? তাছাড়া একটু বাদে আব্বু আম্মুর সামনে গেলে ওরা বলবে যে বিয়ের প্রথম দিনেই ছেলের বউ শাড়ি পরেনি, খারাপ লাগবে আমার। তুমি বুঝতে পারছো না? শাড়ি তো পরতে পারিস না। তুমি যদি হেল্প করো তাহলে পারবো। ঈশান কিছু একটা ভাবলো, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ঠিক আছে, তুই বের হ। কিন্তু এমন করে বেরোবো কিভাবে? কেন, তুই কি পেটিকোট আর ব্লাউজ পরিসনি? হ্যাঁ, পরেছি তো। তাহলে বের হ, এত লজ্জা কিসের? 2 দিন পরে তো আমার সামনে এমনিতেই এগুলো খুলে ফেলবি। মিথিলার খুব রাগ হচ্ছিল, তারপরও লজ্জায় কিছু বলতে পারল না। ঈশান বারবার বলতেই তখন মিথিলা অনেকটা লজ্জা নিয়েই বেরিয়ে আসলো। তবে বুকের উপর দুহাত রেখে ডেকে ব্লাউজ আর পেটিকোট পরেই বেরোলো। মেয়েটা খেয়াল করলো ঈশান নিচের দিকে তাকিয়ে আছে। মিথিলা এসে ওর সামনে দাঁড়ালো। লজ্জায় শঙ্কায় একদম গদগদ হয়ে যাচ্ছিল মেয়েটা, কিন্তু ঈশান তেমনভাবে কোনো প্রকারে লজ্জা ফেলল না। শাড়িটা হাতে নিয়ে পরাতে আরম্ভ করলো। প্রথমে শাড়িটা গুজে পরিয়ে দিতে মেয়েটা কিছুটা অস্বস্তি ফিল করলেও পরবর্তীতে ঈশান ওর সামনে বসে থেকে তারপর শাড়ির কুচিটা ঠিক করে দিতে লাগলো। খেয়াল করলো মিথিলার সাদা ধবধবে পেটের উপর নাভিটা যেন ঈশানের দিকে করেই তাকিয়ে আছে। ইচ্ছে তো করছে নাভিটার পাশে যে ছোট কালো তিলটা, তাতে একদম কিস করে দিতে। ইচ্ছে করলেও কি সব কিছু পূরণ করতে হয়? ঈশান উঠে দাঁড়ালো, তারপর কুচিটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, নে, কুচিটা পরে নে। মিথিলা ভেবেছিল ঈশান কুচিটা গুজে দিবে, কিন্তু না, বজ্জাতটা সেটা করেনি। ওর হাতে কুচিটা দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। মিথিলাও হাত ছেড়ে বাঁচে। ভেবেছিল যে পরিমাণে ভদ্র, তাতে যদি দুষ্টুমি করতে শুরু করে দেয় তাহলে তো লজ্জায় মরে যাবে। এই মুহূর্তে ঈশান ওর সাথে কিছু করলে তাতে নিজেকে আটকে রাখতে পারবে না। প্রিয় মানুষটার স্পর্শে নিজেকে কিছুতেই আটকে রাখতে পারবে না। যদি কিছু করে তাহলে লজ্জায় শেষই হয়ে যাবে। মিথিলা রেডি হয়ে নিল, একটু বাদে ঈশানও রেডি হয়ে নিলে দুজনে নিচে চলে গেল। এমন করে 2-3টা দিন কাটার পর মিথিলাদের বাসা থেকে ওর ভাই আসলো ওদের নিয়ে যাওয়ার জন্য। ঈশান কোনো কথা ছাড়াই চলে গেল ওদের বাসাতে। মিথিলাদের বাসাতে 2-3 দিন ছিল দুজন। আর ওখানে যাওয়ার পর ঈশান দেখেছে এই মেয়েটা কত স্বাধীনভাবে চলাচল করতে ভালোবাসে। তাই ঈশানও ভাবলো ওকে স্বাধীনতা দিবে, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই। কিন্তু তার বাইরে যদি চলে যেতে চায় তাহলে ঈশান ও ডানাটা কেটে দিবে। মিথিলার সাথে সেদিন বাইকে করে বাসায় আসছিল ঈশান। মেয়েটা ওকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আগে তো কখনো বাইকে উঠে এইভাবে জড়িয়ে ধরিসনি। তখন তো তুমি আমার স্বামী ছিলে না, এখন তো স্বামী, তাই। খুব তো নিজেকে বউ মনে করতে শুরু করেছিস। বউয়ের দায়িত্বটা কতটুকু বুঝতে পারিস? বুঝতে হয়তো পারি না, তবে আস্তে আস্তে বুঝে যাব। তার জন্য তুমি আমাকে হেল্প করবে। আর তুমি আছো কি করতে? তুমি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে, সেটা আমি জানি। কিন্তু আমি তো অনেক রাগী, তোর সাথে রাগ জেদ দেখাবো, তোকে সবসময় ছাড়ির উপর রাখবো। কি করে থাকবি তুই আমার সাথে মিঠু? গায়েও হাত তুলতে পারো, তাতে কিছু মনে করব না। তুমি আমার হাজবেন্ড, এখন তোমার অধিকার আছে এগুলো করার। কিন্তু আমার অতিরিক্ত রাগ, সেটা তুই মানে নিতে পারবি না তো? উফ বাবা, এত আজে বাজে কথা বলো কেন? না পারলে না পারবো, তুমি আছো কি করতে? তুমি কি পারবে না যে আমাকে দেখে রাখতে? আমি জানি তুমি সব কিছু মানিয়ে নিতে পারবে। তুমি আমার থেকে ছোট না যে কিছু বুঝতে পারো না। এখন এসব আজে বাজে কথা বলো না তো। তুমি একটু ঘুরে ফিরে তারপর বাসার দিকে যাও। এভাবে থাকতে আমার ভালো লাগছে।
মিথিলা কথাটা বলে ঈশানের পিঠের সাথে মাথা টেকালো। ঈশানও অবাক হচ্ছে না মেয়েটার এরকম পাগলামিতে, কারণ বিয়ে হবার পর থেকেই মিথিলার পাগলামিগুলো দেখেছে। এমন করে কেটেছে মাঝে 2টা মাস। এই 2 মাসে ঈশান মিথিলাকে কোনো প্রকার ভালোবাসা দেখায়নি কিংবা ওর কাছে আসেনি, তবে যেটুকু এসেছে সেটুকুতে শুধু জড়িয়ে ধরাটাই ছিল। ঈশান বলেছে ওর সময় লাগবে, কিন্তু মিথিলা যেন সেই সময়টা আসছেই না। দুজনের মাঝে অনেক বেশি দূরত্ব বেশি মনে হয়। ঈশান চেয়েছে সময়ের সাথে সাথে মানিয়ে নিতে, কিন্তু মিথিলা সেটা সহ্য করতে পারছে না। 2 মাসের মাথায় সেদিন ঈশান বাসার বাইরে যাওয়ার সময় মিথিলা ওকে বলেছিল, গত 2 মাসেও কি তুমি আমাকে ভালোবাসার জন্য যথেষ্ট সময় পাওনি? তোর এরকম মনে হলো কেন? আমি কি তোকে কখনো অবহেলা করেছি, নাকি তোর কোনো কথা রাখিনি বল? প্রত্যেকটা মেয়েই স্বামীর কাছ থেকে ভালোবাসা চায়, তুমি সেটা জানার পরেও আমার কাছে আসো না, এটাই আমার জন্য কষ্টের। যখন আসবো তখন কিন্তু আমার ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারবি না মিঠু। ঈশান বাইরে চলে যায়। একটু বাদেই মিথিলার একটা বান্ধবী ওকে কল করলো। ওরা অবশ্য কলেজে আসেনি, তবে একটা পার্কে ওকে বারবার যাওয়ার কথা বলতেই তখন ঈশানকে কল করলো। ছেলেটাকে বিষয়টা জানালেও বলে, আমি তো একটু অফিসের দিকে এসেছিলাম, তুমি চলে যাও মিঠু, আমি তোমাকে নিতে আসবো। না না, ঠিক আছে, তাহলে আমি একাই চলে আসব। আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, ড্রাইভার আমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। ঈশান আর কোনো কথা না বলে কলটা কেটে দেয়। মিথিলা ওর বান্ধবীদের সাথে গিয়ে দেখা করে ঘন্টাখানেকের মতো আড্ডা দিয়ে তারপর যখনই পার্ক থেকে বের হয় তখনই একটা দৃশ্য চোখে পড়ে মেয়েটার। কারণ সামনেই ঈশান কারোর সাথে বাইকে করে যাচ্ছে। ছেলেটা বাইক চালালেও পিছনে বসে আছে একটা মেয়েটাকে দেখে বেশি সুন্দরী বলেই মনে হচ্ছে, কিন্তু মেয়েটা আগে কখনো ওদের বাড়িতে আসতে দেখেনি। মেয়েটাকে দেখার পর মিথিলার অবাক লাগলো। প্রথমে ভাবলো বিষয়টাকে এড়িয়ে যাবে, হয়তো কোনো পরিচিত, কিন্তু যেমন করে জড়িয়ে ধরে রেখেছে তাতে মনে হচ্ছে না শুধু পরিচিত কেউ। ঈশানকে দেখেও বেশ স্বাভাবিক লাগলো। বিষয়টা নিয়ে মনের মধ্যে কৌতূহল কাজ করতে লাগলো মিথিলার। মেয়েটার এক মুহূর্ত দেরি করলো না, গাড়িতে উঠে ড্রাইভারকে বলতে লাগলো। তোমাদের ছোট স্যারকে ফলো করো। ড্রাইভার মিথিলার কথা মতো ঈশানকে ফলো করতে করতে ওদের সাথে একদম একটা রেস্টুরেন্টের সামনেই চলে আসে। তারপর দুজন রেস্টুরেন্টের ভিতর ঢুকে যেতেই মিথিলা গাড়িটা দাঁড় করিয়ে নিজেও ভিতরে আসে। ওদের থেকে কিছুটা দূরে উল্টো দিকে ঘুরে বসে কিছুক্ষণ যাবৎ দুজনের কথা শুনতে লাগলো। ওদের কথা শুনে তেমন কিছু মনে না হলেও যখনই খাবার আসলো তখন ঈশান মেয়েটাকে খাইয়ে দিতে লাগলো। মেয়েটা কাঁদছিল, তাই ঈশান ওর চোখের পানি মুছে দিয়ে হাতের উপর হাত রেখে বলল, এত কাঁদতে হয় না সোনা, এভাবে কাঁদলে আমার খারাপ লাগে জানো না? তুমি তো আমার কলিজার টুকরা, তোমাকে কেউ কিছু বললে আমার খারাপ লাগে জান পাখি। আমি সব ঠিক করে দেব, দেখো। জানটা কি আমার কথা বিশ্বাস করে না? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান ওকে খাইয়ে দিতে লাগলো। দুজনের এমন ঘনিষ্ঠতা মিথিলা সহ্য করতে না পেরে উঠে বাইরে চলে আসলো। বাসায় এসে কতক্ষণ শুয়েছিল, মেয়েটা আর কখন ঘুমিয়ে পড়েছে জানে না। তবে যখন ঘুম ভাঙলো দেখলো ঈশান রুমে এসেছে। ছেলেটা মাত্রই হয়তো বাড়ি এসেছে। এই সন্ধ্যেতে মিথিলাকে শুয়ে থাকতে দেখে ঈশান খানিকটা অবাক হলো। তারপর এসে মেয়েটার সামনে বসলো। তারপর ওর কপালে গালে হাত দিতেই মেয়েটা এক ঝটকায় হাতটা সরিয়ে দিল। ঈশান অবাক হলে ঈশান তখন ওকে জড়িয়ে ধরতে গেলেই মিথিলা বলতে লাগলো, সরো এখান থেকে, এত আদিক্ষেতে দেখাতে হবে না। কি হয়েছে তোর, এমন করে কথা বলছিস কেন? মিথিলা কোনো কথা জবাব দিল না, গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ঈশান একটু বাদে ফ্রেশ হয়ে আসলো। মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলেও পারলো না, তাই কি হয়েছে বারবার জিজ্ঞেস করার পরও মেয়েটা ওকে এড়িয়ে গেল। পরের দিন সকালে যখন ঈশান বাসা থেকে বের হতে যাচ্ছিল তখন মিথিলা এমন একটা কথা বলল যার জন্য ঈশান দাঁড়িয়ে পড়ল। আমি বের হচ্ছি। কার সাথে দেখা করতে? ওই মেয়েটার সাথে? ঈশান স্তব্ধ হয়ে গেল। তারপর মিথিলার দিকে তাকালো। মেয়েটার কোনো হেলদোল নেই। অন্যদিকে তাকিয়ে কথাটা বলতেই ঈশান বেশ খানিকটা স্বাভাবিক হয়ে বলতে লাগলো, কার কথা বলছো তুমি? যার সাথে রোজ দেখা করে আসো। আমি তো কালকেও গিয়ে দেখা করে এসেছো অফিসে যাওয়ার নাম নিয়ে। ও, তার মানে গোয়েন্দার মতো আমাদের পেছন পেছন আসা হয়েছিল। তাহলে নিশ্চয়ই সব কিছু জেনে গেছিস। তাহলে আবার এমন করে বলার কি আছে? হ্যাঁ, সব জেনে গেছি। আর কাল তোমাদের প্রেমলীলাও দেখে নিয়েছি। প্রেম লীলা মানে কি বলতে চাইছিস তুই? তুমি এতটা বাচ্চা নও যে কিছু বুঝতে পারো না। কাল ওই মেয়েটার সাথে কি করেছো সেটা আমি নিজের চোখে দেখেছি।
আমার কথা শোন মিঠু, তুই যা দেখেছিস তা কোনোটাই সত্যি না। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমার ও তোমার গার্লফ্রেন্ড? অনেক আগে থেকেই তোমাদের সম্পর্ক চলছে। তাহলে আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে তোমার বিয়ে করতে হলো? আমাকে কেন বিয়ে করে এখানে আটকে রাখলে? আমাকে ভালোবাসতে পারবে না, তুমি অন্য কাউকে ভালোবাসো, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? আর বিয়ে যখন করলে তারপরে পরকীয়া চালিয়ে যাবার কি দরকার ছিল? মিথিলার এমন ধারা কথাতেই ঈশান মেয়েটাকে কষিয়ে একটা থাপ্পড় বসালো। মেয়েটার দিন দিন কথাবার্তা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। তার উপর আজকে ওকে এমন একটা কথা বলতে পারলো কি করে? ঈশান থাপ্পড়টা মারার পর বুঝতে পারলো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছে। তখনই ওকে টেনে কাছে আনলো। তারপর জড়িয়ে ধরতেই মিথিলা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, এমন একটা মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। যে স্বামী বিয়ের পর অন্য মেয়ের সাথে মেলামেশা করে, তার সাথে আমি কেন পৃথিবীর কোনো মেয়েই থাকতে পারবে না? মিথিলা, আমি যেটা বলি সেটা আগে শোনো, তারপর না হয়। আর কিচ্ছু বিশ্বাস করেননি। তোমাকে অনেক বিশ্বাস করে নিয়েছি, তাই তো 2টা মাস তোমার বাসাতে তোমার বউ নামে তোমার স্পর্শ ছাড়াই কাটিয়ে দিয়েছি। সামান্য ভালোবাসা তো দূরে থাক, ভালোভাবে কথা বলোনি আমার সাথে। তার কারণ যেটা আজকে সেটা বুঝতে পারলাম। তাহলে তুই এখন কি চাইছিস? আমি তোমার সাথে থাকতে চাই না, তোমার থেকে ডিভোর্স চাইছি। মিথিলার এমন কথা বলার পর কেটে গেছে মাঝে 2-3 ঘন্টা। 2-3 ঘন্টায় অনেক কিছুই হয়ে গেছে। কারণ মিথিলার থেকে এমন কথা শোনার পর ঈশানকে বোঝানোর চেষ্টা করলেও মেয়েটা বুঝতে চায়নি। চিৎকার করে বলেছে ও ডিভোর্স চাই। সাত সকালবেলা এরকম একটা কাণ্ড ঘটাতে ঈশানের আব্বু আর আম্মু ওদের রুমে আসে। তারপর মেয়েটার মুখে এমন সব কথা শুনে দুজনেই স্তব্ধ হয়ে যায়। আম্মু আব্বু ওকে বোঝানোর চেষ্টা করলেও এইসব কথা মেয়েটা আব্বু আম্মুকে বলে দেয়। শেষে মিথিলা ওর আব্বু আম্মুকে ফোন করে বাসায় ডাকে। আর তারপর ওরা আবার বাসায় এসে মিথিলা থেকে সব কথা শুনে সব শোনার পর চুপ করে রইল। আর মিথিলা সবার সামনে কাঁদতে লাগলো। তখন ঈশান একটা কথাও বলেনি, শুধু মেয়েটার কর্মকাণ্ড দেখেছে। মিথিলা ঈশানের একটা কথা শোনার চেষ্টাও করলো না। ছেলেটার রাগ লাগলো যখন মিথিলার ভাই অর্থাৎ ওর বেস্ট ফ্রেন্ড ঈশানের শার্টের কলার ধরে বলল, আমার একমাত্র কলিজার টুকরা বোনকে তোর কাছে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ও ভালো থাকবে, আর তুই কিনা এসব করে বেড়াচ্ছিস। ঈশান শার্টের কলারটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, এতই যদি সন্দেহ থাকে তাহলে জোর করে বোনের বিয়ে দিয়েছিলে কেন? আমি বলেছিলাম আমার সাথে বিয়ে দিতে। আমি খারাপ, তাহলে কোনো রাজপুত্রকে ধরে আনতে পারলি না তোর বোনের জন্য? মেহেদি সবার সামনে ঈশানের মুখে থাপ্পড় মারল। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিথিলা একবারের জন্য এগুলো না। ঈশান আশ্চর্য হলো এমন কিছু দেখে। মিথিলার আব্বু এসে তার ছেলেকে আটকে দিল আর তারপর মেয়েকে উদ্দেশ্য করে বলল, মামনি, তুমি ঠিকঠাক মতো ভেবে দেখো তুমি কি সিদ্ধান্ত নেবে। একবার যেটা ভাববে সেটাই হবে। পরবর্তীতে কিন্তু এই ভুল শুধরাতে চাইলেও আর শুধরাতে পারবে না। সব সময় যেটা চাই আমরা সেটা হয় না। আব্বু, এখানে ভাবাভাবি কিচ্ছু নেই। এমন একটা মানুষের সাথে আমি কেন? অন্য কোনো মেয়েই সংসার করতে পারবে না। সবাই অবাক হয়ে মিথিলার দিকে তাকিয়ে রইল। মেয়েটা বারবার ডিভোর্সের কথা বলছে। ঈশান ওকে বোঝাতেই পারল না। শেষে যখন মিথিলার আব্বু ঈশানের আব্বুকে এক গাদা কথা শোনালো, তখন শুধু বলল, এই ছিল তোমার ভালোবাসা, তাই তো? এই জন্য এসেছিলে? তাহলে বিয়ের আগে খোঁজ নিতে পারোনি যে একটা লম্পটকে বিয়ে করেছো? একটা কথা কান খুলে শুনে রাখো, একবার যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও না, তাহলে জীবনেও আর আমার মনের কোণেও আসতে পারবে না। সবটা জানার পর এসে আমার পায়ে ধরে কান্নাকাটি করলেও আমি তোমার একটা কথাও শুনবে না। আজকে বাবা আর ভাইয়ের সামনে অনেক কিছুই প্রমাণ করলে, কিন্তু এইসব বেশি দিনের জন্য নয়। আব্বু এসে ঈশানকে কষিয়ে 2টা থাপড় মারল। তারপর কোমর থেকে বেল্ট খুলে দিয়ে ইচ্ছে মতো আঘাত করলো। ঈশান চুপচাপ সেখানেই দাঁড়িয়েছিল। কেউ এসে একটাবারও আব্বুকে আটকালো না। ছেলেটা শুধু ফ্যালফ্যাল করে মিথিলার দিকে তাকিয়ে রইল। আম্মু এসব সহ্য করতে না পেরে এসে আব্বুকে আটকে দিল। তারপর মিথিলার আব্বু আম্মু তাদের মেয়েকে নিয়ে চলে গেল। ঈশান অবাক হয়ে গেল, সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে এত কিছু ঘটালো মেয়েটা। এই মুহূর্তে রাগ আর জেদ ঈশানের মাঝে দুটোই কাজ করছে। আপুর মার খেয়ে ঈশান রুমে চলে আসে। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়, যেন আম্মু না আসতে পারে। পুরো দিনটাতে ঈশান আর রুম থেকে বেরোয়নি। রাতে খাবার খেতেও যায়নি। আম্মু অনেকক্ষণ ডাকাডাকি করলো, তারপর শুধু বলেছে খেতে ইচ্ছে করছে না। আম্মু অনেক কান্নাকাটি করার পরও ঈশান বেরোলো না।
পরদিন সকালে যখন আম্মু ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের দরজা খুললো, বুঝতে পারলো ছেলের গা জ্বরে পড়ে যাচ্ছে। আম্মু ওয়াশরুম থেকে পানি এনে মাথায় জলপট্টি দিল। তারপর ডক্টর ডাকলো। ডক্টর এসে ভালোভাবে দেখে চেক আপ করে মেডিসিন দিয়ে গেল। ঈশানের একটু হুঁশ ফিরতেই আম্মু অনেকক্ষণ কান্নাকাটি করলো। ছেলেটা আম্মুর কোলের মধ্যে মাথা রেখে চুপচাপ শুয়ে রইল। কি হয়েছিল সত্যি করে বলো তো। ঈশান তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, আম্মু, মিথিলা সুইটির সাথে দেখেছিল আমাকে, আর তাতেই ভুল বুঝেছে। তাহলে সত্যটা বললে না কেন? চেষ্টা করেছিলাম, আমার কথার কোনো গুরুত্ব দেয়নি, নিজের মতো করে বলে গেল। আর সবচেয়ে বড় কথা কি জানো, সম্পর্কের সবচেয়ে বড় ভিত হচ্ছে বিশ্বাস। বিয়ের পর থেকে ও আমাকে অবিশ্বাস করে, সবসময় জিজ্ঞেস করে আমি ওকে কেন ভালোবাসি না। কিন্তু আমি কি চাই, আমার মন কিছু একটাবার জানার চেষ্টাও করেনি, নিজের মতো করে সবটা বলে গেল। সামান্য একটা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সম্পর্কটা নষ্ট হবে? হতে দাও, যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখতে চায়ও না। তোমাকে একটা রিকোয়েস্ট করছি আম্মু, 2 দিন বাদে যখন এই মেয়ে আবার ফিরে আসবে, অন্তত আর যাই হোক আমাকে তখন রিকোয়েস্ট করো না, কারণ আমি ওকে ফিরিয়ে নেব না। কি বলতেছো এগুলো? মেয়েটা ভুল করে চলে গেছে, তার জন্য তুমিও রাগ করে থাকবে? যাক আম্মু, যে আমাকে বিশ্বাস করতে পারে না, আমার সাথে থাকতে চায় না, তাকে আমি রাখতে চাই না। আম্মু, এতদিন সব কিছু তোমাদের মন মতো হয়েছে, কিন্তু এই একটা সিদ্ধান্ত আমাকে নিজের মতো করে নিতে দাও। ঈশান চোখ জোড়া বন্ধ করে রাখলো। তারপরও চোখ দিয়ে পানি পড়ছে। আম্মুর কপালে গালে হাত বুলিয়ে দিতে লাগলো। সেদিনের পর পুরো একটা সপ্তাহ ঈশান জ্বরে ভুগেছে। এই কয়েকটা দিনে একটাবারের জন্য আপু এসে ওকে দেখেনি। উল্টো আম্মুর কাছ থেকে যখন সবটা শুনলো, তখন নাকি আব্বুর গিল্টি ফিল হচ্ছিল। ঈশান তাচ্ছিল্য করে হেসেছিল। ওই ঘটনার পর থেকে মিথিলার আপু ঈশানের আপুর সাথে ভালোভাবে কথা বলেনি। মেহেদি ঈশানের সাথে যোগাযোগ বন্ধ করেছে। ঈশান আর জোর করেনি, তবে দুজনের রাস্তায় দেখা হলে মেহেদি ঈশানকে অনেক বাজে কথা বলে। ওর সাথে ঝামেলা করার চেষ্টা করলেও ঈশান মুচকি হেসে এড়িয়ে যায়। সেদিন মিথিলা বাসায় আসার পর রুমের দরজা আটকে দিয়ে অনেক কান্নাকাটি করেছে। পুরো 7টা দিন মেয়েটার রুম থেকে তেমন করে বের হয়নি। পরে ওর আম্মু ওদের বান্ধবীদের ডেকে তারপর সবটা বললে ওরা অনেক বুঝিয়েছে। বলেছে ঈশানের সাথে কথা বলার জন্য, সবটা সত্যিটা জানার জন্য। কিন্তু মেয়ে মানুষ তো ভুল নিয়ে থাকতেই পছন্দ করে, তাই সেটা নিয়েই ছিল। তারপর 2 মাসের মাথায় যখন মিথিলা কিছুটা স্বাভাবিক হয়েছে, নিজেকে স্থির করে নিয়েছে যে ঈশানকে ডিভোর্স দিয়ে দিবে, আর সেটাই সঠিক সিদ্ধান্ত ভেবে তারপর বান্ধবীদের সাথে আবার ঘোরাফেরা, কলেজ আড্ডাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু একদিন হঠাৎ করে হলো কি, সেদিন কলেজ থেকে ফেরার পথে মিথিলা খেয়াল করলো সেদিনে সে মেয়েটা, অর্থাৎ যে মেয়েটার সাথে ঈশানকে দেখে সন্দেহ করেছিল, সে মেয়েটা একটা ছেলেটার সাথে হেঁটে যাচ্ছে। মিথিলা কি মনে করে যেন নিজেকে আটকে রাখতে পারলো না। একটাই ভাবলো ওই মেয়েটার মাঝে কি এমন আছে যা ঈশান ওকে ভালোবাসতে পারেনি। মিথিলা ঝড়ের গতিতে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। সাথে সাথে মেয়েটা অবাক চোখে ওর দিকে তাকালে এবার মিথিলা বলতে লাগলো, তুমি সেই মেয়ে যার জন্য এত কিছু হলো? মেয়েটা আর পাশের ছেলেটা অবাক চোখে তাকিয়ে রইল। মিথিলা আবারও বলতে লাগলো, এখন এটা বলো না যে তুমি ঈশানকে চেনো না। তুমি যে ঈশান খুব ভালো করে চেনো সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি জানো তোমার জন্য পুরো একটা সংসারই ভেঙে গেছে। তুমি এমনটা কি করে করতে পারলে? মানে আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন আপনি? তুমি এতটাও ন্যাকা নাও যে কিছু বুঝতে পারছো না। তোমার জন্য সব হয়েছে। তুমি সেই মেয়ে যার জন্য এত কিছু হয়ে গেছে। আপনি কে বলুন তো? আপনাকে আমি চিনতেও পারছি না, আর আমার জানা মতে কখনো দেখিও নি। আমি মিথিলা। ওহ, আপনি ঈশান ভাইয়ার বউ? ছিলাম, কিন্তু এখন নেই। আর তুমি ওকে ভাইয়া কেন বলছো? তোমরা না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? তোমাদের মাঝে না সম্পর্ক চলছে, তাহলে ভাইয়া কেন? মেয়েটা আবারও অবাক হলো। মিথিলা কিছু বলার আগেই বলতে লাগলো, কিছু মেয়ে এত বোকা হয় সেটা আপনাকে না দেখলেই বুঝতে পারতাম না। আসলে আপনি অনেক বোকা, কিছু জানার চেষ্টাও করেনি আর জানতেও চাননি। আর হ্যাঁ, এখনও আপনাদের ডিভোর্স হয়নি আপু, আর এত তাড়াতাড়ি আপনাদের দুজনের ডিভোর্স হতেও পারে না। 6 মাস তো লাগবে। নিজে থেকে ছেলেটার লাইফে আসলেন, ভালোবাসার কথা বলে বিয়ে করেন, আর 2 মাস অপেক্ষা করতে পারেন না? কেমন ভালোবাসলেন আপনি ভাইয়াকে যে 2 মাসের মাথায় একটা মেয়ের সাথে দেখে কিছু জিজ্ঞেস না করে নিজের মতো করে সবটা বিচার করে তারপর তাকে ডিভোর্স দিয়ে চলে আসতে চাইলেন? আপনি জানেন
ঈশান ভাইয়া আপনার কাজে কতটা কষ্ট পেয়েছে, কতটা ভেতর থেকে ভেঙে পড়েছে একটাবার বুঝতে পারছেন? একটা ছেলে কখন বলে যে ওকে যেতে দে, ওর যা ইচ্ছা সেটাই করুক, এরপর চাইলেও আর আমার লাইফে ফিরে আসতে পারবে না। মিথিলা অবাক হয়ে যাচ্ছে মেয়েটার এমন কথাতে। মিথিলা রেসপন্স করছে না, তাই নিজে থেকে মেয়েটা ওর হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় এনে দাঁড় করিয়ে বলতে লাগলো। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি এখানে আনিনি। তবে দেখা যখন হয়ে গেল তখন সত্যিটা বলতে চাই। মানে তুমি আবার কি বানিয়ে বানিয়ে বলতে চাইছো? আপনি জানেন ঈশান ভাইয়ার কোনো বোন নেই? মেয়েটার কথাতে মিথিলা মাথা নেড়ে উত্তর দিলে তখন মেয়েটা আবারও বলতে লাগলো। আমারই দুনিয়াতে কেউ নেই, অনাথ আশ্রমে বড় হয়েছে। আর সেখানে থেকে যখনই শহরে এসেছিলাম, তারপর ঈশান ভাইয়ের সাথে দেখা হয়। কতগুলো ছেলে ডিস্টার্ব করছিল আমাকে, কাজের আশায় ঘুরছিলাম, কী করব, কোথায় যাব কিছু জানতাম না। তখন একটা মানুষের সাথে দেখা হয়, সেটাই ঈশান ভাইয়া। আপু বলে ডেকেছিল মানুষটা আমাকে, কেঁদেছিলাম খুব। তারপর আমাকে বাসায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি, বলেছিলাম একটা কাজের ব্যবস্থা করে দিতে। তখন ওনার আব্বুর অফিসে নিয়ে গিয়ে দেখা করালো, বলল যে কাজের ব্যবস্থা করে দেবে। কিন্তু আঙ্কেল আমাকে মেয়ে বলেই সম্বোধন করলো। সেদিন থেকে ঈশান ভাইয়া আমাকে আপু বলে রেখেছিল, বলেছিল ওনার কোনো বোন নেই, তাই আজকে থেকে আমি ওনার বোন। অনেকবার বাসায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সমাজের মানুষ কি বলবে সেটা ভেবেই যায়নি। তারপর অনেক চেষ্টা করেছিল আমাকে বাসায় নেওয়ার, আমি নিজেই যাইনি। আমি বলেছিলাম আমাকে হোস্টেলে উঠিয়ে দিতে। তারপর থেকে সেখানেই থাকি, আর ভাইয়া মাঝে মধ্যে দেখা করে। আঙ্কেল দেখা করতে বলে ওদের বাসায়, মাঝে মধ্যেই যায়। কিন্তু একটা ট্যুরে যাবার কারণে তখন তোমাদের বিয়েতে থাকতে পারিনি, ফিরে এসে পরীক্ষার কারণেও যেতে পারিনি। কিন্তু সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঈশান ভাইয়া যেদিন থেকে আমাকে বোন বলে, সেদিন থেকেই আপন বোনের মতো ভালোবাসে। কখনো কোনো কষ্ট কিংবা কোনো আঁচ আমার প্রতি আসতে দেয়নি। তারপর যখন জানতে পারলাম যে ভাইয়ার বিয়ে হয়েছে, তখন সেদিন কান্নাকাটি করছিলাম। আর সেদিনই তুমি আমাদের দেখে ফেললে, কিন্তু একটাবার জানতেও চাইলে না আমি কে, আমার আসলে কী পরিচয়। যার পৃথিবীতে সবই আছে সে নিজেকে অসহায় ভাবে, আর আমার কেউ না থাকা সত্ত্বেও ওপরওয়ালা একটা পরিবার পাঠানো, তার সাথে মিলেমিশে যেতে সাহায্য করো। কিন্তু তুমি সেখানে বাদ সাধলে, ভাইয়াকে আমার সাথে দেখে জিজ্ঞেস করলে না আমরা আসলে কি সম্পর্কে আছে, নিজের মতো করে ভেবে নিয়েই ডিভোর্স চাইলে, তাই তো? কিন্তু তোমাদের অমন করে দেখে সবসময় চোখে দেখা সঠিক হয় না, কিছু দেখাতে ভুলও হয়, সেটা তুমি বোঝার চেষ্টা করে না। তুমি কেমন ভালোবাসলে আমার ভাইয়াকে যে একটাবার তার কথাটা শোনার প্রয়োজন বোধ করে না? এই তোমার ভালোবাসা, এই সামান্য ফুল বোঝাকে কেন্দ্র করে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। এটা তোমার ভালোবাসা না ভাবি। ও কাকে ভাবি বলছি, দুদিন পর তো তোমাদের আর সম্পর্কই থাকবে না, ডিভোর্স হয়ে যাবে। তবে যাই হোক, তুমি অনেক বড় ভুল করে ভাইয়াকে অনেক কষ্ট দিয়ে ফেললে। আমি জানি এতে তোমার কিছু যায় আসে না, তুমি এই 2 মাসে হয়তোবা সবটা ভুলে যেতে পেরেছ। কিন্তু যে মানুষটা তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে, যেদিন তুমি স্কুলে ভর্তি হলে সেদিন থেকেই তোমার প্রতি খেয়াল রাখছে, তোমার প্রতি জমানো আবেগ অনুভূতি কখনো প্রকাশ করেনি, সেই মানুষটাকে তুমি অনেকটা কষ্ট দিয়ে ফেললে। জানো সে কবে থেকে তোমাকে ভালোবাসে, এজন্যই সবসময় তোমাকে এত কঠোরভাবে বোঝাতো। কিন্তু যখন দেখতো তুমি ভাইয়ার কোনো নিয়ম কানুন মানতে পারছো না, তখন তোমার থেকে দূরে সরে গেল। ভেবেছিল হয়তো তোমাদের মাঝে সম্পর্ক হওয়াটা আর কখনো সম্ভব না, কারণ তুমি তার মতো কঠোর মানুষকে ভালোবাসতে পারবে না। ভাইয়া কখনো ভাবেনি তুমি তাকে ভালোবাসবে, যে ছেলেটা তোমাকে এক আকাশ পরিমাণে ভালোবাসার পরও সবটা নিজের ভেতর চেপে রেখেছিল। তুমি তাকে বোঝার চেষ্টাও করে না, সব কিছু নিজের মতো করে ভেবে আর সিদ্ধান্ত নিয়ে তাকে ছেড়ে দিলে। কিন্তু একটা কথা মনে রেখো আপু, আজকের পর তুমি আর কান্নাকাটি করেও ওই মানুষটাকে আর কখনো ফিরে পাবে না, যেটা তুমি নিজের হাতে নষ্ট করে দিলে। আমার কথা হয়তো তোমার কাছে আজকে সত্যি মনে নাও হতে পারে, কিন্তু এটাই সত্যি যে তুমি অনেক বড় ভুল করে ফেললে।
মিথিলা মুখে হাত দিয়ে কেঁদে ফেলল। মিথিলা মুখে হাত দিয়ে চুপচাপ চোখের পানি বিসর্জন দিতে লাগলো। সুইটি কিছু বলছে না দেখে মিথিলা চলে যেতে গিয়ে আবারও পিছন ফিরে বলতে লাগলো, তাহলে তোমার ভাইয়া আমাকে একটাবারও বলেনি কেন? চেষ্টা তো করেছিলে, তুমি বলতে দাওনি। নিজের মতো করে পুরো পরিবার নিয়ে এসে নাটক করে পরবর্তীতে আমি পর্যন্ত বলেছিলাম তোমাকে সবটা সত্যি বলে দিই। তখন ভাইয়া কি বললো জানো? সুইটি মাথা নেড়ে না সুযোগ উত্তর দিতে এবার সুইটি হেসে বলতে লাগলো, যে ভুল নিয়ে থাকতে চায় তাকে তেমন করে থাকতে দিতে হয়, আর যে এত অবিশ্বাস করে তাকে ভালোবাসার পরও কাছে টেনে নিতে নেই, কারণ এই ভুলটা সে দ্বিতীয়বার আবারও করবে। ঈশান ভাইয়া তোমাকে মুক্তভাবে উঠতে দিতে চেয়েছিল, তাই কখনো নিজের মায়া জালে আটকাতে চায়নি, সেজন্যই তোমাকে যেতে দিয়েছে। আব্বুর বন্ধুর মেয়ে আর বেস্ট ফ্রেন্ডের বোন বলে কখনো জোর করার চেষ্টাও করেনি। সে চাইলেই পারতো জোর করে তোমাকে নিজের করে নিতে, কিন্তু কখনো চেষ্টাও করে দেখেনি, আর এত বেশি ভালোবাসে সেটা প্রকাশও করেনি। যাই হোক, তোমাকে এসব বলে কোনো লাভ নেই, আর আমি তোমাকে এসব বলছি। ভালো থেকো, আর যে ভুলটা নিয়ে থাকতে চেয়েছো সেটা নিয়েই থেকো, কারণ এখন আর ঈশান ভাইয়ার কাছে গিয়ে মাফ চাইলে সেটা তোমাকে মাফ করা তো দূরে থাক, সারা জীবন পা জড়িয়ে ধরে রাখলেও কখনো মাফ করবে না তোমাকে। কথাগুলো বলেই ঈশানের সেই তথাকথিত পাতানো বোনটা চলে গেল। মিথিলা কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ল। ঘণ্টাখানেক পরে মিটে বাড়ি এসেছে, মন খারাপ করে রুমে চলে গেছে। রাগের মাথায় কি করে ফেললো সেদিন সেটাই ভাবতে লাগলো। মিথিলা ভাবতেও পারেনি সেদিন অমন করে দুজনকে দেখে এরকম একটা কাজ করে ফেলবে। আর যখন বুঝতে পারলো ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে। মাঝে কেটে গেছে পুরো 2টা মাস। এই 2টো মাসে ঈশানের আব্বুকে মিথিলার আব্বু ঠিক কতটুকু ছোট করেছে আর তা থেকে কি পরিমাণে অপমান সহ্য করতে হয়েছে সেটা শুধু তিনিই জানেন। এজন্য ছেলের সাথেও আফজাল সাহেব কথা বলেন না 2টো মাস যাবৎ। ঈশানও কাউকে বোঝানোর চেষ্টা করেনি। পরদিন সকালে ঈশান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আব্বু ইদানিং একা ব্যবসা সামলে উঠতে পারছে না দেখে ভেবেছে যে ব্যবসার কাজে হাত লাগাবে। ছেলেটা অফিসে আসার পরও কয়েকদিন আব্বু ওকে বকাঝকা করেছে, সবার সামনে গায়ে পর্যন্ত হাত তুলেছে। তারপরও চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে ছেলেটা। সেদিন অফিস শেষে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা পেরিয়ে বাসায় ফিরে কলিং বেল দিলে আম্মু গিয়ে দরজা খুলে দেয়। শায়লা বেগম ছেলেকে ঘেমে নিয়ে একাকার অবস্থায় দেখে বলতে লাগলো, তুমি কি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, খুব খিদে পেয়েছে আম্মু, সারাদিন কিছু খাওয়া হয়নি, একটু খাবার হবে? এমন করে বলছো কেন আব্বু? তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নাস্তা তৈরি করেছি। ঈশান রুমে চলে আসলো। ফ্রেশ হতে যাবে বলে গায়ের ব্লেজারটা ছেড়ে টাওয়ালটা খুঁজতে লাগলো। পাচ্ছিল না দেখে আম্মুকে উদ্দেশ্য করে কয়েকবার জোরে জোরে ডাকলো, আম্মু আম্মু, আমার টাওয়ালটা কোথায় কোথায় রেখেছো? পাচ্ছি না তো। কয়েকবার ডাকার পরও আম্মুর রেসপন্স পেল না। তবে একটু বাদে কেউ একজন এসে টাওয়ালটা এগিয়ে দিতেই ঈশান সেটা হাতে নিয়ে তারপর ওয়াশরুমে চলে যেতে নিয়ে কি মনে করে যেন পিছন ফিরে তাকালো। দেখলো মিথিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঈশান অবাক হলো মেয়েটাকে দেখে। ওয়াশরুমে না গিয়ে কয়েকবার আম্মুকে জোরে জোরে ডাকলে একটু বাদে আম্মু তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। কি হয়েছে আব্বু? এই মেয়েটা এখানে কি করছে? মেয়ে বলছে কাকেও অত, ও এখানে আসবে না তো কে আসবে? তোমরা এসব মানলেও আমি মানি না। আর হ্যাঁ, ওই বাড়ির বউ ছিল সেটা 2 মাস আগে, কিন্তু এখন আমি সেটা ভুলে গেছি। যেদিন এই বাড়ি থেকে শেষবারের মতো ও বেরিয়ে গেছে, ওকে এখান থেকে নিয়ে যাও, আর ভুলেও যেন আমার রুমের আশেপাশেও না আসে। মিথিলা কিছু বলতে যাবে তার আগেই ঈশান অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকালো আর হাতের ইশারায় থামিয়ে দিয়ে একটা হুঙ্কার দিয়ে বলল, স্টপ, তোর এসব কাঁদুনি আমি দেখতে চাইছি না, বেরো আমার রুম থেকে। এখন এসব নেকা কান্না করলেও আর কাজ হবে না। যেদিন এই বাসা থেকে বেরিয়ে গেছিস সেদিন আমার মন থেকেও বেরিয়ে গেছিস। ঈশানের ধমকে মিথিলা কেঁদে ফেলল। তারপর ছেলেটার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরতে গেলে ঈশান দূরে সরে গেল। আম্মু কিছু বলার আগেই ঈশান বলতে লাগলো, আমি তোমাদের অনেক কথা শুনেছি, আর কোনো কথা শুনতে চাইছি না। ছোটবেলা থেকে এখন অবধি যেটা বলেছো সেটাই করেছি। আমি কি করব, কোথায় যাব, কোন বিষয়ে পড়ব, এমনকি কাকে বিয়ে করব সেটাও। এখন পর্যন্ত তোমাদের সব কথা মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু আর না। আমি কার সাথে থাকবো না থাকবো সেটা ঠিক করব আমি।
তোমাদের এই কথাটা আমি রাখতে পারবো না। 2 দিন বাদে আবার ওর আব্বু আম্মুকে নিয়ে আসবে, তারপর বলবে আমার সাথে থাকতে চায় না। আমি তেমন পরিস্থিতি তৈরি হতেই দেব না। এসব কিছু মানতে পারবো না আম্মু। দিন শেষে আমিও একটা মানুষ, আমারও কষ্ট হয়। ছেলে মানুষ বলে পাথর নয় যে সবটা সহ্য করে নেওয়ার ক্ষমতা আমাকে ওপরওয়ালা দিয়ে রেখেছে। ওকে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। ওর বিষয়ে যদি আর একটা কথা বলতে আসো তাহলে আমাকে আর এই বাসাতেই দেখতে পাবে না। তারপর থেকেও তোমাদের পছন্দের মেয়েকে নিয়ে। ঈশান আমার কথা। শুনতে পাসনি আমার কথা? আউট! এক্ষুনি আমার রুম থেকে বের হ, তোর মুখটাও দেখতে চাই না আমি। রাতে খাবার সময় হলে আপু আসলো। ভদ্রলোক মিথিলাকে দেখে অবাক হলো। মিথিলা শ্বশুরের হাতে পায়ে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করতে লাগলো। আম্মু ঈশানকে খাবার জন্য ডাকতেই ছেলেটা আবার টেবিলে আসলো। তারপরে এসে মিথিলাকে দেখেই উঠে গেল আর বলতে আরম্ভ করলো। আমার খাবারটা রুমে দিও আম্মু। কেন রুমে কেন? প্রতিদিন তো এখানেই খাও, তাহলে আজ আবার রুমে যেতে হবে কেন? সব কথার ব্যাখ্যা আমি দিতে পারবো না। এতদিন যখন বাধ্য হয়েছি, আজকে থেকে তোমাদের কথার অবাধ্য হব। অবশ্য আব্বুকে বলতে পারো, তার যদি এখনও ইচ্ছে হয় আমাকে সেদিনের মতো সবাইকে ডেকে এনে আঘাত করতে পারে। ছেলের এমন কথাতে আফজাল সাহেব চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক এখনও ছেলের সাথে ভালোভাবে কথা বলেন না। উনি ভেবেছিলেন ছেলে অনেক বড় অন্যায় করেছে, এমন একটা কাজের জন্য নিজেকে ছোট মনে করছিল। কিন্তু আজকে মিথিলা এসে নিজে থেকেই সবটা বলল। সুইটি মেয়েটাকে আফজাল সাহেব নিজের মেয়ের মতোই ভালোবাসে। ভদ্রলোকের মেয়ে নেই। ঈশানের জন্মের পরই শায়লা বেগম অনেক অসুস্থ হয়ে পড়ে। তারপর ওরা জানতে পারে এরপর যদি ওনারা কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার চেষ্টা করে তাহলে শায়লা বেগমের প্রাণ সংশয় হতে পারে। সেজন্যই আফজাল সাহেব আর কোনো বেবি নেওয়ার চেষ্টা করেননি। আর যখন ওই মেয়েটাকে ঈশান আপুর সামনে এনেছিল তখন আফজাল সাহেব ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, বলেছিল ওদের পরিবারে যেতে। কিন্তু মেয়েটা ভেবেছিল যে অন্যের পরিবার এগিয়ে থাকলে হয়তো মানুষ দু কথা বলতে পারে, তাই দূরেই সরেছিল। কিন্তু সেই দূরে সরে থাকাটাই যে ওর ভাইয়া জীবনের সবচেয়ে কষ্টের কারণ হবে সেটা মেয়েটা ভাবতে পারেনি। আম্মু ঈশানের রুমে খাবার দিতে গেলে তখন মিথিলা খাবারটা নিয়ে গেল। মেয়েটার রুমে আসলে ঈশান ওকে দেখে রেগে যায়। তারপর ধাক্কা দিয়ে হাত থেকে খাবারটা ফেলে দিয়ে বলতে আরম্ভ করে। তোকে বলেছি না আমার রুমের আশেপাশেও তুই আসবি না। যেদিন এই বাসা থেকে বেরিয়ে গেছিস সেদিনই আমার মন থেকেও বেরিয়ে গেছিস। এখন কান্না করে যদি আমার সামনে মরেও যাস তারপরেও কখনো আমার মুখ থেকে ভালো কথা দূরে থাক। তোকে নিয়ে আর একটা কথাও শুনতে পাবি না। আমি তোকে ঘৃণা করি মিঠু, অনেক বেশি ঘৃণা করি। জীবনের সবচেয়ে বেশি কাউকে যদি ঘৃণা করে থাকি সেইটা হচ্ছিস তুই। তোকে আমি কখনো মাফ করবো না। আই জাস্ট হেট ইউ। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি এমন কিছু হয়েছিল। একটাবার আমার কথা শোনো, আমি আর কখনো। বিশ্বাস 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 করেই তোকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম আস্তে আস্তে সবটা ঠিক করে নেব, কিন্তু তুই এখনও কিছুই বুঝতে পারিসনি। সব কিছু তোর বোঝার মতো তৈরি হয়নি। আমাদেরকে সব কিছুর সাথে মানিয়ে নিতে হয়, তাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তোর অভিযোগ ছিল আমি তোকে কেন ভালোবাসি না। তুই নিজে থেকে ভালোবাসার কথা বলে আমার লাইফে এসেছিলি, তাই ভেবেছিলাম তোকে একটা সুযোগ দেব। আমি দেখতে চেয়েছিলাম তোর ভালোবাসাটা ঠিক কতদিনের জন্য, কিন্তু নিজেকে বারবার ভুল প্রমাণিত করতে ইচ্ছা করছিল। আর সেদিন যখন তুই এসব দেখে এসে একটাবার জিজ্ঞেস করলি না মেয়েটাকে, তখন বুঝতে পেরেছিলাম যে তোর আমার প্রতি বিশ্বাসের থেকে অবিশ্বাসটাই অনেক বেশি। তারপরেও বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কারণ তোকে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু তুই একটাবার আমার কথা শুনতে চাইলি না, তাই তোকে বোঝানোর ইচ্ছাটা আমার হয়নি। সেই দিন কি বলেছিলাম তোর মনে নেই? আমার ভুল হয়ে গেছে জান পাখি, একটাবার আমার কাছে আসতে দাও। আমি অন্যায় করেছি, তার জন্য যা শাস্তি দেওয়ার তো। তারপরে তুই কোনো ভুল করিসনি, ভুল আমি করেছি। তোকে ভালোবাসার মতো জীবনের সবচেয়ে বড় অন্যায়টা আমার দ্বারা হয়েছে। সেই জন্য এতগুলো দিন ধরে শাস্তি পেয়েছি। বিয়ের পর থেকে তুই যা চেয়েছিস সবটাই হয়েছে। কি দেইনি আমি তোকে? শুধু ভালোবাসাটাই তো, কিন্তু সেটা অনেক বেশি দিতে চেয়েছিলাম। হঠাৎ করে একদিন এসে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলতে চেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বেশি ভালো যদি কেউ কাউকে বাসে সেটা আমি তোকে বাসি। কিন্তু 2টা মাসে তোর আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে। মিথিলা, তুই আমাকে ভালোবাসিসনি, শুধু আবেগ আর নিজের জেদের জন্য বিয়ে করেছিলি। এখন আমি বলছি আমি তোকে ভালোবাসলেও আর কখনো ফিরিয়ে নেব না, কারণ তুই আমাকে বিশ্বাসই করিস না। তোকে যদি আমি 1000টা ছেলের সাথেও
দেখতাম না, আগে জিজ্ঞেস করতাম ছেলেগুলো কারা, কিন্তু তুই আমার কথাটা জানার চেষ্টাও করলি না। আমার রাগ শুধু এটার জন্য না মিথু, তোর আব্বু এখন পর্যন্ত আমার আব্বুকে হাজারবার অপমান করেছে, এমনকি সেদিন আমাকে তোর জন্য মার খেতেও হয়েছে। তারপরও আমার কিছু যায় আসে না। তোর ভাই যেখানে আমাকে দেখেছে সেখানেই অপমান করেছে। দোষ না থাকা সত্ত্বেও আমি ওদের কাউকে কিছু বলিনি, কারণ এই দিনটা আসবে আমি জানতাম। আমি তো সুইটিকে বারণ করেছিলাম, তাহলে তোকে কেন বলেছে এসব? ঈশান হুঙ্কার দিয়ে কথাটা জিজ্ঞেস করতেই মিথিলা ফোপাতে ফোপাতে বলল, আমি নিজে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, আর তারপরেই তুই কি করেছিস না করেছিস আমি সেটা জানতে চাইছি না। এই মুহূর্তে তুই আমার রুম থেকে বেরিয়ে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। মিথিলা দাঁড়িয়ে রইল। ঈশান উঠে এসে ওর হাত ধরে টেনে নিয়ে রুমের বাহিরে বের করে দিয়ে রুমের দরজাটা খুব জোরে সোরে লাগিয়ে দিল। মিথিলা দরজা ধাক্কা দিতে লাগলো আর ঈশানকে ডাকতে লাগলো। শেষে মেয়েটার কান্নাকাটিতে আব্বু আম্মু ওদের রুমের সামনে আসলো। ওরা ছেলেটাকে অনেকবার ডাকাডাকি করলো, তারপর ছেলেটা দরজা খুলে দিয়ে বলতে লাগলো, আমাদের মাঝখানে তোমরা আসবে না, অনেক কথা শুনিয়েছি তোমাদের, আমি আর কোনো কথা শুনতে বাধ্য নই। এতে তোমরা আমাকে বাসা থেকে বের করে দিলেও আমি তোমাদের আর কোনো কথা শুনতে চাই না। সেদিন তোমার কথা রাখতে নির্দ্বিধায় এরকম একটা অবশিশুকে বিয়ে করেছে। শুধু জানতাম আমি ওকে ভালোবাসি, তাই ওকে নিজের করে নিতে হবে। নির্দ্বিধায় বলে দিয়েছিলাম বিয়েটা করে নিব, কিন্তু আজ বলছি ওর সাথে আমি নিজেই থাকতে চাই না। যে আমাকে বুঝতেই পারে না, যে আমাকে এত কঠিনভাবে, তাকে আমি আর যাই হোক ফিরিয়ে নিতে চাই না। প্লিজ ঈশান ভাই, আমার কথাটা শোনো। আমি সত্যি চলে এসেছি, দেখো। আর কাউকে ডাকবো না, আর কোথাও যাবো না। তুমি যা বলবে তাই হবে। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করবো। তারপরে কোনো প্রয়োজন নেই, তাই তোর মতো মেয়েকে আমি আর ভালোবাসি না। বের হ আমার রুম থেকে, আমি বারবার বলছি, শুনতে পাচ্ছিস না? তুই সেদিনই আমার মন থেকে বেরিয়ে গেছিস। তোর জন্য অনেক বেশি ভালোবাসা থাকলেও আমি আর তোকে কখনো ফিরিয়ে নেব না মিঠু। এই 2টা মাসে তুই আমাকে অসহ্য যন্ত্রণা দিয়েছিস। তোকে এতদিন ধরে ভালোবাসার ফলস্বরূপ এত কষ্ট দিয়েছিস আমাকে। ঈশান, মেয়েটা ভুল করেছে, আমরাও ভুল করেছি, তার জন্য ওকে শাস্তি দিও না। মিথিলা ছোট মানুষ, বুঝতে পারেনি। বুঝতে পারোনি বলছো? ও ভালোবাসে সেটা বুঝতে পারলো, ও আমাকে বিয়ে করবে সেটা বুঝতে পারলো, আমার সাথে ভালো থাকবে সেটা বুঝতে পারলো। সেদিন ভুলভাল দেখে সে আমাকে অবিশ্বাস করতে পারলো, অথচ আমাকে বিশ্বাস করতেই পারলো না। তাহলে আমি ওকে যে ভালোবাসতাম সেটা কেন বুঝতে পারলো না? শোনো আব্বু, আমি তোমাদের আর কোনো কথা শুনতে চাইছি না। ওকে এখান থেকে নিয়ে যাও। আর শোন, তোকে বলছি, তুই যদি বেশি জোর করিস তাহলে আমি বাসা থেকে বেরিয়ে যাব। তারপর দেখব তুই আমাকে কোথায় খুঁজে পাস। মিথিলা ভয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। এমন করে কেটেছে পুরো একটা সপ্তাহ। এই একটা সপ্তাহে মিথিলা অনেকবার ঈশানের রুমে আসার চেষ্টা করলেও পারেনি। ঈশান সকালে বেরিয়ে যায় আর সন্ধ্যায় ফিরে, কিন্তু মেয়েটার এরকম আদিক্ষেতার ভালোবাসা এখন আর দেখতে ইচ্ছে করে না। কত দুইটা মাসে এতটা যন্ত্রণা ঈশান সহ্য করলো, তখন তো আসেনি। একটাবারও জানার চেষ্টা করেনি ছেলেটা কেমন আছে। ঈশান সবার সামনে হাসির মুখে থাকার চেষ্টা করেছে, এত অপমান অপদস্থতা সহ্য করেছে, আব্বুর সাথে কথা পর্যন্ত বলেনি। একটা মানুষ ওকে ভুল বুঝলো, আর সেই ভুলটার জন্য আব্বু ঈশানকে এত বড় শাস্তি দিল। 7 দিনের মাথায় সেদিন যখন ছেলেটা বাসা থেকে বের হয়েছিল, তখন মিথিলা ওর পাগুলো জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলো। শেষে ঈশান ওকে জোর করে রুমের বাহিরে বের করে দিয়ে রুমের দরজাটা লাগালো। তারপর অফিসে যাওয়ার সময় বলে গেল, ফিরে এসে আমি যেন তোকে দেখতে না পাই, তাহলে তোকে আমি শেষ করে ফেলবো বলে রাখলাম। মেয়েটা সারাদিনে প্রচুর পরিমাণে কান্না করেছে ভয় আর আশঙ্কায়। শেষে সন্ধ্যার মুখে ঈশান বাসায় ফিরল। মিথিলাকে দেখেও ছেলেটা কোনো প্রকার সিন ক্রিয়েট করলো না। পরদিন সকালে মিথিলার আব্বু আম্মু আর ভাইকে বাসায় হাজির করেছে, কারণ রাতে ওদের সাথে কথা হয়েছে। রাতে আসতে বলেছিল ঈশান, কিন্তু ওরা আসেনি। এখন ঈশান বলেছে ওদের মেয়েকে বাসার বাহিরে বের করে দিবে, তাই সকালবেলা এসেই ওরা উপস্থিত হয়েছে। কেউ অফিসে যায়নি। এর মাঝখানে মিথিলার আব্বু আম্মু আর ভাই এসে হাজির। আব্বু আম্মু আসতেই মিথিলা ওদের সামনে এসে হাসি মুখে বলতে লাগলো, তোমরা এখানে যে আবার কি ঝামেলা করতে এসেছো? যাও এখান থেকে। আমি তো বললাম আমি সবটা ঠিক মানিয়ে নেব। দেখো, ভুল করেছি, সেটার জন্য সব দায়িত্ব আমার। আমি সব ঠিক করে নেব।
আধা ঘন্টা পরের ঘটনা। সবাই ডাইনিংয়ে মুখোমুখি বসে আছে। মিথিলা এরই মাঝে অনেকবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ছেলেটা কোনো কথা বলেনি। মিথিলার আব্বু যখন জানিয়েছে ওরা সবটা জানার পরে এখানে এসেছে, তখন মিথিলা অনেকক্ষণ কাঁদলো নিজের কাজের জন্য। আর আব্বু আম্মুকে বলল ঈশানের সাথে কোনো প্রকার সিন ক্রিয়েট না করতে, তাতে ছেলেটা আরও রেগে যাবে। সবাই চুপচাপ বসে আছে। এরই মাঝখানে ঈশান মিথিলার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল আন্টি, আমি ভদ্রভাবে আপনাদের বলছি, সেদিন যেমন মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন, আজকেও এখান থেকে ঠিক তেমন করে বেরিয়ে যান। আব্বুর সাথে আপনার সম্পর্ক আছে সেটা বজায় রাখুন। এর বাইরে আর কিছু হবার কিংবা আর কিছু বলার চেষ্টাও করবেন না। আপনারা অনেক বোঝেন, অনেক জানেন, তাই আপনারা আপনাদের মতো করে থাকুন। আমাকে আমার মতো করে থাকতে দিন। যদি ভেবে থাকেন মেয়ে ভুল বুঝতে পেরেছে তারপরে এখানে আসলে আর বললেই আমি ওকে মেনে নেব, তাহলে আপনাদের ভুল ধারণা। এই সম্পর্ক আর কখনোই ঠিক হবে না। আপনার মেয়ে যেটা চেয়েছে এতদিন সেটাই হয়েছে, কিন্তু এখন থেকে আমি যেটা চাইবো সেটাই হবে। ঈশান, আমার কথা চুপ, একদম চুপ, আর একটা কথাও নাই। এতদিন আমি তোদের সব কথা শুনেছি। কি মনে হয় আমাকে কাঠের বোতল? আমি তোদের সব কথা শুনে যাব, তোদের সব অন্যায় আবদার মেনে নেব। এতদিন তোরা যেটা বলেছিস সেটা শুনেছি, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা শুনতে হবে তোদের। আমার কোনো দরকার নেই তোর বোনের মতো মেয়েকে। তোর বোনকে নিয়ে এখান থেকে চলে যা। ওরকম একটা মেয়েকে আমি ভালোবাসার পরেও সেটা স্বীকার করব না। কি গ্যারান্টি আছে আজ বাদে কাল তোর বোন আমাকে আবার ভুল বুঝবে না, আবার এখান থেকে চলে যাবে না? এরকম একটা আবেগে মেয়েকে আমি বউ হিসেবে মানি না। তোরা ওকে নিয়ে বেরিয়ে যা। মিথিলা ঈশানের পাগুলো দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, আমি ভুল করেছি, তার জন্য আমাকে যত পারো শাস্তি দাও, তারপরেও এখান থেকে তাড়িয়ে দিও না। তোমার থেকে দূরে গিয়ে আমি ভালো থাকতে পারবো না, বিশ্বাস করো। এসব সেদিন বোঝা উচিত ছিল, একটাবার আমাকে বলার সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু তুই দিসনি। একটাবার আমাকে বুঝতেও চাসনি। এখন এসব বলে কোনো লাভ হবে না। বেরো আমার বাসা থেকে, আমার লাইফ থেকে তুই সেদিনই বেরিয়ে গেছিস। আমি এই কথাটা সেদিনও বলেছিলাম। তোর ভাই বিনিময়ে আমাকে থাপ্পড় মেরেছিল। তোর আব্বু আমার পুরো পরিবারকে অশিক্ষিত মূর্খ চাইতে তাই বলেছে। জিজ্ঞেস করে দেখ কি বলে অপমান করেনি। আর এখন এসেছে মেয়ের ভুল বুঝতে পেরেছে সেটা বোঝাতে। এইসব করে কোনো লাভ হবে না। আপনারা এখনও এখানে দাঁড়িয়ে কি করছেন? নিয়ে যান আপনাদের মেয়েকে। আমি মরে যাবো ঈশান, বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সত্যি মরে যাবো। ঈশান কোনো কথা শুনলো না, জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিল। তারপর চলে যেতে নিলেই মিথিলার আম্মু জোরে একটা চিৎকার দিল। ঈশান পিছনে ফিরে খেয়াল করলো মিথিলা ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে আছে। ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে চলে আসে মেয়েটার কাছে। বাজে কেটে গেছে 2টা ঘন্টা। এই 2 ঘন্টায় মিথিলার জ্ঞান ফেরেনি। অনেক চেষ্টার পরে যখন কাজ হলো না, তখন ডক্টর ডাকা হলো। ডক্টর এসে কিছুক্ষণ ধরে চেক আপ করে দেখে, তারপর বলতে লাগলো, ভয়ের কোনো কারণ নেই। শরীর দুর্বল, তাই সেন্সলেস হয়ে গিয়েছিল। ঠিকমতো খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। ডক্টর মিথিলাকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। তারপর কেটেছে আরও 2টা ঘন্টা। আর এই 2 ঘন্টা ঈশান আর কোথাও যায়নি। রুমের বাইরে দাঁড়িয়ে আছে মিথিলার আব্বু আম্মু আর ভাই। ওরা ছেলেটাকে অনেক রিকোয়েস্ট করলো, তাদের মেয়ের ভুল স্বীকার করেছে, তাই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে। ঈশান চুপ করে রইল। মেহেদি ঈশানের হাতে পায়ে ধরল নিজেদের আর বোনের কাজের জন্য। তারপরও ঈশান কোনো কথা বলেনি। তারপর মিথিলার জ্ঞান ফিরতেই মেয়েটা আবার কান্নাকাটি জুড়ে দিল। আব্বু আম্মু সবাই গিয়ে কথা বললেও ঈশান গেল না। মিথিলা কারোর সাথেই কথা বলছিল না। তখন আম্মু জোর করে ঈশানকে পাঠালো। ছেলেটা এসে মিথিলার থেকে কিছুটা দূরে দাঁড়াতেই ও জোরে জোরে ফুপিয়ে উঠতে লাগলো। 2 হাতে মুখ ঢেকে মেয়েটা কান্না করতে লাগলো। একটু বাদেই আম্মু এসে অনেক রিকোয়েস্ট করলে ঈশান মিথিলার সামনে বসলো। আম্মু ইশারা করতেই সবাই বেরিয়ে গেল। আম্মু রুমে দরজাটা টেনে দিয়ে চলে যেতেই মিথিলা ঈশানকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। তারপরও ঈশান একটাবারের জন্য মিথিলাকে জড়িয়ে ধরছে না। আগে তো জড়িয়ে ধরতো ছেলেটা, কিন্তু এখন তাও করছে না। আমি মরে যাব, তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে। বিশ্বাস করো, আজকে যদি এখান থেকে জোর করে বের করে দাও, তাহলে কালকে আমার মৃত্যুর খবরটা শুনতে পাবে তুমি। তার থেকে তুমি আমাকে মেরে ফেলো। স্বামীর হাতে মরতেও আমার কোনো আপত্তি নেই, তারপরেও নিজের ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে জোর করে বের করে দিও না।
মিথিলা নিজের মন করা যত সব কথা আছে বলতে লাগলো। তারপরও ঈশানের থেকে রেসপন্স পেল না। একটু বাদে ঈশান মেয়েটাকে ছেড়ে দিলে মিথিলার মুখে দুপাশে হাত রেখে সারা মুখে চুমো দিল। তারপরও ঈশান চুপ করে রইল। দেখে মিথিলা ছেলেটাকে শক্ত করে আঁকড়ে ধরে বলতে লাগলো, তুমি কথা বলছো না কেন? আমাকে এখনো তাড়িয়ে দিতে চাইছো তাই না? আমি সত্যি সত্যি মরে যাবো, দেখো। তুই আমার সাথে থাকতে পারবি না মিতু। আমি অনেক বেশি রাগী আর জেদি, দেখলি তো তোর একটা সামান্য ফুলের কারণে। এটা সামান্য ভুল নয়, অনেক বড় ভুল। আমি সেটা বুঝতে পেরেছি, নাহলে তুমি এত রাগ করতেই না। তোর সাথে এসে ফলে তুই মানিয়ে নিতে পারতি বল? মিথিলা আরও জোরে জোরে কাঁদতে লাগলো। তবু ঈশানের বুকে মুখ লুকিয়ে রাখলো। একটা সময় ঈশান পিজিটার মাথাটা বুকের সাথে চেপে ধরে চুলের ভাঁজে চুমু খেয়ে বলতে লাগলো, কেন করলি এমন বল? আমার কতটা কষ্ট হয়েছিল একটাবার বোঝার চেষ্টাও করলি না? যাকে এতগুলো দিন ধরে ভালোবাসি সে আমাকে ছেড়ে দূরে থাকলে আমি কি করে থাকবো একটাবার বুঝতেও পারলি না? ভুল করেছি, তার জন্য শাস্তি দাও, তারপরে তুমি কান্না করো না প্লিজ। ঈশানের চোখে পানি দেখে মিথিলা ছেলেটার চোখে মুখে অনেকগুলো চুমু খেলো। তারপরও ছেলেটা চুপ করলো না। শেষে মিথিলা উপায় না পেয়ে ঈশানের ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। মিথিলার এমন কাজে ঈশান ওকে আরও কাছে টেনে নিল। তারপর মেয়েটাকে কোলের মধ্যে বসাতেই মিথিলা এক হাতে ছেলেটার চুল আরেক হাতে শার্ট আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো। ঈশানও পাগলিটার কোমর জড়িয়ে ধরে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।